এভাবে কেন বলছো অনু? এখন একটু সহ্য করো, বিয়ের পর মাকে সামলানোর দায়িত্ব আমার। অনু অবাকের চরম শিখরে পৌঁছে বলে, কিসের বিয়ে? কার বিয়ে? কি বলছেন যাতা? রেজা ঠোঁট কামড়ে হেসে বলল, এবার আমাদের বিয়েটা সত্যি হচ্ছে প্রিয়া আমার। একটু আগে শুনে এলাম মা আর ফুপি বিয়ে নিয়ে আলাপ করছে। আর একটু সবুর করো, তোমাকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বউ করে নিয়ে যাব আমি। রেজার পকর পকর অনু এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে অরুর ঘরের দিকে এগিয়ে যেতে যেতে বজ্রকণ্ঠে বলল। রিডিকিউলাস। রেজা লাজুক হেসে হালকা মাথা চুলকে বলে ওঠে। হ্যাঁ, ওইটাই। রেজার দিক থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকানোর সঙ্গে সঙ্গে মুখভঙ্গিমা পাল্টে গেল অনুর। রাগী রাগী চেহারাটা মুহূর্তেই ধারণ করলো অসহায় রূপ। মুখশ্রী জোড়ে জমা হলো একরাশ ঘন কালো আতঙ্কের মেঘ। দেখে মনে হচ্ছে টলমলের চোখ দুটো থেকে এখনই নেমে আসবে অসহায় অপারক বারিধারা। তপ্ত রাশভারী ব্যথাতুর দীর্ঘশ্বাস ছেড়ে করিডোর দিয়ে যেতে যেতে বিড়বিড়ালো অনু। শুনেছি বাড়ির বড় মেয়েরা সবসময় স্যাক্রিফাইস করে। আমি যদি নিজের ভালোবাসার বেলায় একটুখানি স্বার্থপর হই, তাহলে কি খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাবে? আমিও কি ওর মতো খারাপ আর অবাধ্য মেয়ে হয়ে যাব? কৃতিক কুঞ্জের হলরুমে টাঙানো দেওয়াল জোড়া বিশাল ঘড়িটায় ঢং ঢং আওয়াজ করে সকাল 8টার জানান দিচ্ছে। তবে এখনো পর্যন্ত বিছানা ছাড়েনি কেউ। নিচে ডাইনিং এর জায়গাটাও পুরোপুরি ফাঁকা। সেই সুযোগে সবার আড়ালে অরুকে একটুখানি মাংস ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছে অনু। খাবারের লোকমা মুখে নিয়েই বসে বসে ফোপাচ্ছে অরু। কিছুতেই মুখ থেকে গলায় নামাচ্ছে না। সেই তখন থেকে একইভাবে বসে আছে দেখে অনু এবার ধমকে উঠে বলল। কি ব্যাপার, খাচ্ছিস না কেন? অরু হেসকি তুলে বলে, খাবার গলা দিয়ে নামছে না আপা। আমি ওনার কাছে যাব, বিশ্বাস কর। ওনার থেকে এতটা দূরে চলে এসেছি, সেটা ভাবলো আমার কলেজে ছিঁড়ে যাচ্ছে। গলা কাটা মুরগির মতো ছটফট করে উঠছে হৃদয়টা। আমাদের কি আর কখনো দেখা হবে না আপা? উনি তো আমাকে না দেখে থাকতে পারে না, প্রচুর রেগে যায়। আচ্ছা, অতিরিক্ত টেনশনে ওনার যদি আবারও প্যানিক অ্যাটাক হয়, আবারও যদি নাক দিয়ে রক্ত পড়ে, তাহলে উনি তো তখন পুরোপুরি সেন্সলেস হয়ে যায়। ওনার অনেক কষ্ট হয় আপা। খাবার মুখে নিয়ে 31 বছরের কৃতিকের জন্য মাত্র 19-এ পা দেওয়া অরুর এমন দুশ্চিন্তা দেখে অনু হতবাক হয়ে তাকিয়ে থাকে ওর ছোট বোনের দিকে। ঠিক কতটা ভালোবাসলে সামান্য ভৌগোলিক দূরত্বে মানুষ এতটা ছটফট আর আহাজারি করে জানা নেই অনুর। তাই বলার আর কিছু ভেবে না পেয়ে অরুকে সান্ত্বনা দিয়ে অনু বলে, সব ঠিক হয়ে যাবে বোন আমার। কৃতিক ভাইয়া ঠিক কোনো একদিন চলে আসবে। এখন খেয়ে নেই। অনু কথাটা বলেছে কি বলেনি, তখনই ওর মুখের কথা ছো মেরে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে ডাইনিং এর দিকে এগিয়ে এসে জাহানারা বললেন। খাওয়া খাওয়া, বেশি করে খাওয়া। শরীর ভেঙে চড়ে যা হাল হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এই বাড়ির ছোট সাহেব সর্বনাশের আর কিচ্ছুটি আর বাদ রাখেনি। মামির আকারে ইঙ্গিতে করা নোংরা তিরস্কারে থমথমে হয়ে ওঠে অনুর মুখ। এসবের কারণেই তো অরুকে মামির সামনে খুব একটা পড়তে দেয় না ও। অনুর এসব রাগ ঢাকের 2 পয়সা তোয়াক্কা না করে জাহানারা এগিয়ে এসে আঙুল উঁচিয়ে অরুর ঢিলে হয়ে যাওয়া জামাটা দেখিয়ে বলল। দেখ দেখ, জামাটা পর্যন্ত কাঁধ থেকে খুলে পড়ছে। কি ধকলটাই না গিয়েছে মেয়ের উপর দিয়ে। আগে তো এমন ছিলিস না, অথচ এই বাড়ির ছেলের সাথে কয়দিন থেকেই এই হাল। হ্যাঁ রে অনু, হাঁটুর বয়সী মেয়ে হয়ে অমন বড় সৎ ভাইয়ের সাথে থাকতে তোর একটুও ভয় করলো না? মামি এখন ইচ্ছে করে লাগাম ছাড়া কথা বলে ঝামেলা পাকাতে চাচ্ছে। ব্যাপারটা বুঝে আসতেই চেঁচিয়ে উঠল অনু। মামি চুপ করবে তুমি? মামির বলা নোংরা কথার মাথায় এতক্ষণে নিজের শরীরের দিকে চাইল অরু। আসলেই ও আগের চেয়ে অনেকটা শুকিয়ে গিয়েছে। তবে এটা আজ বা কাল নয়, প্রায় মাসখানেক আগে কৃতিক যখন হুট করেই ওর সাথে দেখা করতে আসা বন্ধ করে দিয়েছিল, তখনকার ঘটনা। ঘুরিয়ে পেঁচিয়ে হলেও কথাটা সত্যি। কৃতিকের জন্যই শারীরিক এই অধপতন অরুর।
তাই অরু নিজের জামাটা ঠিকঠাক করে খাবার চিবোতে চিবোতে মামির উদ্দেশ্যে বলল, স্বামীর সাথে থাকতে ভয় কিসের মামি? বিয়ের পর মামার সাথে থাকতে তোমার বুঝি ভয় হতো? শুনেছি তোমার আর মামার বয়সের পার্থক্য প্রায় 15 বছর। সেখানে আমি তো আমার স্বামীর চেয়ে 12 বছরের মাত্র ছোট। এইটুকুনি মেয়ের মুখে এত বড় অপমানজনক কথা শুনে ঝাঁঝিয়ে উঠলেন জাহানারা। আশেপাশের কোনো কিছুর তোয়াক্কা না করেই খিটমিটিয়ে বললেন, বিদেশে গিয়ে নষ্ট হয়ে ফিরেছিস, আবার বড় বড় কথা বলা হচ্ছে। মহল্লার মানুষকে বলে দিলে তখন বুঝবি অপমান কাকে বলে। মামি, কি সমস্যা তোমার? কেন গায়ে পড়ে শুধু শুধু ঝগড়া করছো? আর কাকে কি বলছো তুমি? যে গদিতে বসে পায়ে পা দোলাচ্ছ সেটাও স্বামীর টাকায় কেনা। তাই ভালোই ভালোই বলছি, মুখ সামলাও। পরিণাম খারাপ হতে পারে। জায়ানকৃতিকে চেনো না তুমি? অনুর কথা শেষ হতেই জাহানারার তীরের ফলার মতো দৃষ্টি ভস্ম করল অনুকে। তিনি সেভাবেই তাকিয়ে বললেন, কয়দিন পর ছেলের বউ হবি বলে তোকে কিছু বলছি না অনু। তাই বলে এই না যে মুখে মুখে তর্ক করলে তোকে ছেড়ে দেবো আমি। অনু আশ্চর্য হয়ে শুধালো, কি বলছো? কার ছেলের বউ? তোমার আর রেজার বিয়ে ঠিক করা হয়েছে। মায়ের মুখ থেকে ভেসে আসা অকস্মাৎ কথাটা ধূমকেতুর হলকার মতো ছুটে এসে কর্ণকুহরে ঝংকার তুলল অনুর। ও তৎক্ষণাৎ পাশ ঘুরে মায়ের দিকে তাকিয়ে আহত সুরে ডাকলো, মা! আজমেরি সিঁড়ির রেলিং ধরে নামতে নামতে বললেন, আশা করি তোমার কোনো আপত্তি নেই। অনু কাতরে উঠে বলল, এত তাড়াহুড়ো কেন মা? মাত্র কদিনই তো হলো আমরা দেশে ফিরলাম। তুমি এখনো সুস্থ হওনি পুরোপুরি। তোমাকে এখনো মাসে মাসে চেক আপের জন্য ইউএসএ যেতে হবে। আর এখনই কি না? ওই জন্যই তো তাড়াহুড়া। তোমাদের জন্য করণীয় দায়িত্বটুকু ভালোই ভালোই পালন করতে পারলে তবেই আমার শান্তি। তাছাড়া তোমার বিয়ে না হলে আরুকে বিয়ে দেওয়া যাবে না। এই মুহূর্তে আরুর বিয়ে হওয়াটা জরুরি, কিন্তু বড় বোনের আগে ছোট বোনকে বিয়ে দিতে গেলে মানুষ পেছনের কাহিনী খোঁচাতে শুরু করবে। এটা তো আর আমেরিকা নয়। তাই আপাতত আরু নয়, তোমার বিয়েটাই মুখ্যম আমার কাছে। আশা করি এবার আর কোনো আপত্তি নেই। মায়ের কথা শেষ হতেই চেঁচিয়ে উঠল অনু। জড়ানো কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ, অনেক আপত্তি আছে। আমি এই বিয়েটা কিছুতেই করতে পারবো না মা। অনুর প্রতিক্রিয়া শুনে আজমেরি শেখ মুখে কিছুই বললেন না। চুপ করে খানিকক্ষণ তাকিয়ে রইলেন মেয়ের মুখের দিকে। অতঃপর আহত সুরে বলে উঠলেন, ইদানিং আমার শরীরটা ভালো যাচ্ছে না অনু। যখন তখন আবারও পড়ে যেতে পারি, তবে মনে হয় না এইবার পড়ে গেলে আর কোনোদিন উঠতে পারবো। সুস্থ থাকতে কথা শোনো মায়ের, নয়তো পরে আফসোস করবে। মায়ের কথায় অনু অরু দু বোনেরই মুখ থেকেই রক্ত সরে গেল। ওরা কি মায়ের সাথে বেশি বেশি করে ফেললো? সেটাই ভাবছে আপাতত। অনুর হাত পা কাঁপছে, মনে হয় না আর শেষ রক্ষা হবে। অরু তো তাও কয়েকটা দিনের জন্য হলেও কৃতিকের হতে পেরেছিল। ওদের ভালোবাসা পূর্ণতা পেয়েছিল। কিন্তু অনুদের অপূর্ণ ভালোবাসার কি হবে? এই কি হবে ভাবতে গিয়েই বুকের ভেতরে এলোপাথাড়ি ঝড় উঠেছে অনুর। সেই ঝড়ে একে একে ভেঙে গুড়িয়ে যাচ্ছে আশা, ভরসা, প্রতিশ্রুতি সব। প্রত্যয়ের সাথে প্রথম দেখা হওয়া থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত মানসপটে খচিত প্রতিটা সুন্দর মুহূর্তে যেন হুট করেই দাউ দাউ করে অগ্নিশিখা জ্বালিয়ে দিয়েছে কেউ। অনু আর এভাবে ভেজা চোখ নিয়ে দাঁড়িয়ে থাকতে পারল না সবার সামনে। এঁটো হাত সহই ছুটে চলে গেল নিজের রুমে। অতঃপর দরজা লাগানোর কর্কশ আওয়াজ ভেসে এলো দোতলার কোন একটা ঘর থেকে। সন্ধে হতেই ল্যান্টার্ন আর স্ফটিকের আলোয় আলোকিত হয়ে উঠেছে হিরিকো খচিত বারের চারিপাশ। ভেতরে সফট গানের তালে তালে শরীর দোলাচ্ছে তরুণ তরুণীর দল। হাতে থাকা হুইস্কি আর রেড ওয়াইনের প্রভাবে কেউ মাতাল, আবার কেউ বা অর্ধমাতাল। তবুও মিউজিকের তালে তালে পায়ে পায়ে পা মিলিয়ে কোমর দুলাতে মোটেও অপারগ নয় তারা। বিশাল বারের এক কোণে যে বার কাউন্টার রয়েছে, সেখানে বার স্টুল পেতে ডোরাকে কোলে নিয়ে বসে বসে রেড ওয়াইনে চুমুক দিচ্ছে কৃতিক। পরনে এখনো পুরোপুরি ফর্মাল ড্রেস। দেখে মনে হচ্ছে ভার্সিটি থেকে এখানে এসেছে সে। কৃতিকের মোটেই ডিস্কো বার কিংবা হই হট্টগোল পছন্দ নয়।
তাই নিজের মতো করে একটুখানি সময় কাটাতে হলে এখানেই চলে আসে ও। ছোট্ট ডোরা নিজের নরম তুলতুলে গাটা পুরোপুরি কৃতিকের হাতে ছেড়ে দিয়ে আধো আধো চোখ খুলে ঝিমাচ্ছে। মনে হয় অ্যালকোহলের গন্ধে ওরও নেশা ধরে এসেছে। কৃতিক ডোরার দিকে এক পলক তাকিয়ে দাঁত খিচিয়ে বলল, তোর মালিকের মতো ঢং করা বন্ধ কর, নয়তো মাথায় তুলে একটা আছাড় দেব। ডোরা বেচারি হয়তো জানেই না আসলে ওর দোষটা কোথায়, তাই সহসা চুপচাপ বসে রইল। ডোরাকে ধমক দিয়ে কৃতিক যখন আবারও ওয়াইনে মন দেয়, তখনই বারের মধ্যে একে একে আপন মন ঘটে অর্ণব, এলিশা আর সায়রের। ওরা আজকাল কৃতিককে নিয়ে বেশ দুশ্চিন্তায় থাকে। ওই জন্যই নিজেদের অবসর হলেই হুটহাট লোকেশন ট্র্যাক করে চলে আসে কৃতিকের কাছে, ওকে একটু সময় দেওয়ার জন্য। ঠিক আগের মতো ওদেরকে দেখে কৃতিক ভালো মন্দ কিছুই বলল না, বরং ভাবলেশীন হয়ে বসে রইল আগের ন্যায়। অর্ণব এগিয়ে এসে বার স্টুল টেনে বসতে বসতে অবাক হয়ে শুধালো, দেখে তো মনে হচ্ছে ভার্সিটি থেকে ফিরছিল। তাহলে বিড়ালের বাচ্চা কোলে নিয়ে বারে কি করছিস তুই? কৃতিক ঠোঁট উল্টে না সূচক মাথা নাড়িয়ে বলল। জানি না। সায়র একটু ভালো করে নজর বুলিয়ে বলল। আরে এটা তো অরুর বিড়াল। কৃতিক ভুরুকুসকে বলল, তোকে জিজ্ঞেস করেছে? কতবার বলেছে ওর নাম মুখে নেবে না তুই? এলিশা ওদের থামিয়ে দিয়ে বলল, থাম না তোরা, জেকে তুই তো বিড়াল দেখে অ্যালার্জি অ্যালার্জি বলে নাক সিটকাস। এখন তাহলে বিড়াল নিয়ে বাড়ি কি করিস তুই? আর কতক্ষণ ধরেই বা এখানে বসে আছিস? আদৌ ভার্সিটিতে গিয়েছিলি? কৃতিক কোনরূপ জবাব না দিয়ে নির্লিপ্ত মুখে পকেট থেকে একটা কাগজ বের করে টেবিলের উপর রেখে পুনরায় চুমুক দিল ওয়াইনের গ্লাসে। কাগজে কি আছে দেখার জন্য অর্ণব তাড়াহুড়ো করে কাগজটা লুফে নিয়ে সেটাতে চোখ বুলিয়ে আশ্চর্য কণ্ঠে বলে ওঠে, তুই রিজেন দিয়েছিস মানে? এটা তোর শখের জব ছিল না? কৃতিক সামান্য হাসিতে ঠোঁট প্রসারিত করে বলে। আই নো। এলিশা রেগে মেগে বলল, তাহলে হুট করে রিজাইন দিয়েছিস কেন? ওরুর জন্য? সবকিছু একটা লিমিট থাকতে হয় জেকে। এভাবে লিমিট ক্রস করে কেউ লাইফ লিড করতে পারে না। তুই আজকাল যা শুরু করেছিস তাতে খুব শীঘ্রই মরে যাবি তুই। সায়ের নাক চোখ শিকই তুলে বলল, গাইস, ওর সাথে থাকতে থাকতে বিড়ালটাও অসভ্য আর উগ্র হয়ে যাচ্ছে। আমাদের উচিত বিড়ালটাকে হেফাজতে নিয়ে নেওয়া, নয়তো কোন দিন দেখবো বিড়ালটারও অতিরিক্ত ডিপ্রেশনে নোজ ব্লিডিং হচ্ছে। ওদের এক একজনের যুক্তি শুনে কৃতিক বিরক্ত হয়ে কর্কশ আওয়াজে বলে উঠল, চুপ করবি তোরা? আমি ডিপ্রেসড হয়ে ঘরে বসে থাকার জন্য মোটেই জব ছাড়িনি, বিড়িতে যাওয়ার জন্য ছেড়েছে। এবার অর্ণব, এলিশা, সায়র একযোগে বলল, কি তুই অবশেষে বেড়িতে ফিরছিস? কৃতিক ওয়াইনের গ্লাসে শেষ চুমুকটা দিতে দিতে বলল, একেবারের জন্য যাচ্ছি না, বেশ কিছু হিসেব নিকেশ বাকি পড়ে আছে, সেগুলি সুদে আসলে মেলাতে যাচ্ছে। তাছাড়া আরও একজনকে খুব কাছ থেকে শাস্তি দেওয়াটাও বাকি। আমি আমার বাকির খাতা খুব বেশি দিন ফেলে রাখি না। তির্যক ছুরির ফলার মতো কথাগুলো উগড়ে দিয়ে ডোরাকে নিয়ে উঠে যায় কৃতিক। যাওয়ার আগে ঘাড় ঘুরিয়ে একবার পেছনে তাকিয়ে ওদের উদ্দেশ্যে বলে, বাই দ্য ওয়ে, শি ইজ নট বিড়ালের বাচ্চা, হার নেম ইজ ডোরা। কৃতিক চলে গেলে সায়র, অর্ণব আর এলিশার কাঁধ হাত দিয়ে অস্ফুটেই বলে ওঠে, দোস্ত, এবারের ভ্যাকেশনটা বাংলাদেশে কাটালে কেমন হয়? অর্ণব দাঁত কটমটে সায়রের এক হাতে ঝাড়া মেরে এলিশার কাঁধ থেকে সরিয়ে দিয়ে বলল, কেমন হয় সেটা পরে বলছি, তার আগে তুই আমার বইয়ের কাছ থেকে হাত ছড়া গর্ধব। সায়র দীর্ঘশ্বাস ছেড়ে গালে হাত দিয়ে মিনমিনিয়ে বলল, আজ একটা বউ নেই বলে বন্ধুরাও মির্জাফরের মতো আচরণ করে। হ্যাঁ, দেখতে পাচ্ছি না, ছুতে পাচ্ছি না, বলতে পারছি না, তবুও তুমি আছো। হে, তোমার কেমন থাকা যায় কৃতিক? ল্যাপটপের কিবোর্ডে এতটুকু টাইপ করে থামলো অরু। অতঃপর জায়ান কৃতিক চৌধুরী খচিত যে ইমেল অ্যাকাউন্টটা এখনো সেভ করা রয়েছে সেটার সেন্ড অপশনে ক্লিক করে চোখ বোলালো মেইল অ্যাকাউন্টের পাশে এঁটে থাকা ছোট্ট ডিপিতে। ডিপিতে দেখা যাচ্ছে রোদ চশমা আর ব্ল্যাক লেদার জ্যাকেট পরিহিত কৃতিককে, যে বাইকে হেলান দিয়ে উরুর উপর হেলমেট নিয়ে নির্বিঘ্নে আকাশের দিকে তাকিয়ে আছে। গম্ভীর মুখখানাও কি স্নিগ্ধ লাগছে দেখতে।
এই ছবিটা বেশ কিছু বছর আগের হবে হয়তো, অন্তত হেয়ার স্টাইল তো তাই বলছে। দেশে ফেরার পর আজ প্রায় 7 দিন যাবৎ এই একই কাজ ক্রমাগত করে যাচ্ছে অরু। ও জানে না এই মেইল অ্যাকাউন্ট আদৌ কৃতিকে ব্যবহার করে কিনা, কিন্তু ওই যে আশাই বাঁচে চাষা, সেরকমই বুকের মাঝে জমে থাকা তীব্র দহন আর একটা অনাকাঙ্ক্ষিত আশাকে সামনে রেখে প্রতিদিন কৃতিকের অ্যাকাউন্টে মেইল পাঠায় অরু। কি জানি হুট করে কৃতিকের চোখে পড়লেও তো পড়তে পারে। কারণ একটাই, কৃতিক নিজে থেকে যোগাযোগ না করলে এছাড়া যোগাযোগের আর কোনো উপায় জানা নেই অরুর। মেইল পাঠানো শেষ হলেও সেই কখন থেকে অরু এক ধ্যানে কৃতিকের ছবির দিকে তৃষ্ণার্ত চাতকের ন্যায় তাকিয়ে আছে অরু। মনে মনে ভাবছে, কতদিন আপনাকে দেখি না, আপনি এত দূরে, আপনার ছবির দিকে তাকালে হৃদয় কেঁপে ওঠে আমার। বারবার মনে হয় 1000 মাইল দূরেতে নিজের অতি মূল্যবান কি যেন ফেলে এসেছি আমি। যখন মস্তিষ্কটা গভীরভাবে ভাবতে থাকে কি সেই জিনিস, তখনই মনে পড়ে যায় আমার আত্মাটাকেই তো আপনার মাঝে ফেলে রেখে এসেছি আমি। এখন আপনিই না, আমার আমিটার অস্তিত্ব যে পৃথিবীর বুকে থেকেও নেই। 6 মাস আগে যখন আমেরিকাতে প্রথম পা রেখেছিলাম, তখনও কি জানতাম কেউ একজন আমার জন্য বুকের ভিতর ভালোবাসার পাহাড় জমিয়ে দিন রাত নিদারুণ কষ্টে অতিবাহিত করছে। আর এখন সেই কষ্টটা সুদে আসলে ফেরত দিচ্ছেন আপনি আমাকে। আপনি সত্যিই পাষাণ আর নির্দয়। আপনি আমাকে না দেখে বেশ ভালোই থাকতে পারেন, শুধু শুধু সামনে এলে আমাকে বাধা দেওয়ার জন্যই পাগলামি আর রাগ দেখানোর নাটক করেন। এখন সব বুঝতে পারছি আমি। প্রথমে ভালোবাসা, তারপর অভিমান, অতঃপর সবশেষে বুক ফাটা কাতর কান্না। এভাবেই যাচ্ছে অরুর দিন। অরু ভালো নেই, ভালো থাকার কথাও নয়। এক অষ্টাদশীকে নিজের প্রেমে পাগল করে দিয়ে কৃতিকের আর খোঁজ নেই। যে কৃতিক জিদের তোপে গত 8 বছর ধরে বাংলাদেশে আসেনি, সে কখনোই হুট করে শুধুমাত্র অরুর টানে বাংলাদেশ চলে আসবে না নিশ্চয়ই। অরু হলপ করে বলতে পারে কৃতিক আসবে না, আর এখানে হয়তো অরুর অপারগতা, অসহায়ত্ব আর দুঃখের দিনের সূচনা। অরু তখনও টেবিলের উপর মাথা এলিয়ে রেখে ল্যাপটপে কৃতিকের ছবির দিকে তাকিয়ে অযাচিত চিন্তায় বিভোর হয়েছিল। চোখের কার্নিশ দিয়ে গড়িয়ে যাচ্ছিল অশ্রুভিক্ত নোনা জল। ঠিক যে সময় ছটফট করে রুমে প্রবেশ করে অনু। রুমের মাঝে কারো উপস্থিতি টের পায়নি। তড়িঘড়ি করে ল্যাপটপ বন্ধ করে চোখ মুছে পিছনে চাইল অরু। দেখল দরজার কাছে অনু দাঁড়িয়ে। আজকাল অনুর মুখের দিকে তাকানো যায় না আর, সব সময় এইটুকুনি হয়ে থাকে শুকিয়ে। অনুর শুকনো মুখের দিকে তাকিয়ে গলা খাদে নামিয়ে প্রশ্ন ছুড়ল অরু, কিছু বলবি আপা? অনু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, তোর সাথে একজন দেখা করতে এসেছে, ছাদে গিয়ে দেখ, অপেক্ষা করছে বোধহয়। প্রেমিক পুরুষের 1000 কিলোমিটারের দূরত্ব নেতিয়ে যাওয়া মনটা হুট করেই লাফিয়ে উঠল অরুর। হৃদগহীনের কোথাও যেন প্রদীপ শিখার ন্যায় দপ করেই জ্বলে উঠল এক ফালি আশার আলো। অনুর সাথে কথা বাড়িয়ে সময় নষ্ট করায় সায় দিল না অরুর মন। ও তৎক্ষণাৎ গায়ে কোনোরকম ওড়নাটা জড়িয়ে ছুট লাগালো মহলের ছাদের দিকে। কৃতিক কুঞ্জের 3 তলা বিশিষ্ট বিশাল মহলের লম্বা করিডোর পেরিয়ে চিলেকোঠার কাছে আসতেই হাঁপিয়ে উঠল অরু। দিনের দ্বিপ্রহর চলমান, তবুও চারিদিকে চৈত্র মাসের খা খা রোদ্দুরে চোখ জ্বলে যাচ্ছে। এই সময়ে ছাদের দিকে তাকালেও কেমন গলা শুকিয়ে আসছে। মনে হচ্ছে পা রাখার সঙ্গে সঙ্গে পুড়ে ফোসকা পড়ে চামড়া উঠে আসবে। বুড়িগঙ্গা ছাপিয়ে দক্ষিণ দিক থেকে যাও একটু শীতল হাওয়া দিচ্ছে, তাও রোদ পেরিয়ে এদিকে আসতে আসতেই হিটারের উত্তাপে পরিণত হয়ে যাচ্ছে। অনেকগুলো দিন আমেরিকার বরফ শীতল ঠান্ডা আবহাওয়ায় থেকে এসে এই রোদকে অরুর চোখে ঝলসানো অগ্নিদাহের মতোই ভয়ানক লাগছে। তবে কিছুক্ষণ চিলেকোঠার ঘরের সামনে দাঁড়িয়ে থাকো। সেখান থেকেই গলা ছেড়ে ডাকলো অরু। শুনছেন, এদিকে আমি। অরু প্রিয় আগন্তুক কোন দিক দিয়ে আসবে তা ঠাউর করা যাচ্ছে না, তাই সবাই এদিক ওদিক
উকি দিচ্ছে অরু। কিছু সময় যেতেই ওর চোখের সামনে দৃশ্যমান হলো সেই আগন্তুক। কিন্তু এ তো জায়ান কৃতিক নয়, জায়ান কৃতিকের ধারে কাছের কেউ নয়। অকস্মাৎ ঝটকাটাকে সামাল দিতে না পেরে হতবিহ্বল হয়ে সামনের মানুষটার দিকে গভীর চোখে তাকিয়ে আছে অরু। কেমন আছে সরু? চঞ্চলতা হাসিতে ঠোঁট প্রসারিত করে প্রশ্ন ছুড়ল নীলিমা। অনেকদিন বাদে দেখা, তাও অবাক না হয়েই মেকি হেসে অরু বলে, হ্যাঁ, ভালো আছি। চিরাচরিত মিথ্যে কথা যা ওর চোখে মুখে স্পষ্ট প্রকাশ পাচ্ছে, তাও বলতে হয় তাই বলা। কিন্তু তুই হঠাৎ কৃত্তিক কুঞ্জে? অরুর করা দ্বিতীয় প্রশ্নে নীলিমা সহসা হেসে উত্তর দিল, তোর সাথে দেখা করতে এলাম। অনু আপা ডেকে পাঠিয়েছে। তোর নাকি মন মেজাজ ভালো নেই। অরু মৃদু হেসে মাছি তাড়ানোর মতো হালকা নেড়ে বলল, তেমন কিছু না, আমি ঠিক আছি। অরুর কথার পাশে নীলিমা কিছুই বলল না, শুধু নির্লিপ্ত চাহনিতে আগাগোড়া পরখ করলো ওর। মনে মনে ভাবলো, এক নিখিল ভাইয়ের জন্য কি হাল হয়েছে মেয়েটার। নাদুস নুদুস মাখনের মতো শরীরটা শুকিয়ে 14 বছরের নাবালিকার মতো লাগছে। গলার হাড্ডি কুড্ডি সব বোঝা আছে, তাও বলছে ও নাকি ঠিক আছে। নিখিল ভাই যে কেন ওর একতরফা ভালোবাসা বুঝলো না কে জানি। নীলিমা সেই তখন থেকে চুপ হয়ে আছে দেখে অরু বলল, দাঁড়িয়ে থাকবি? চল নিচে যাই। এই বাড়িতে প্রথম এলে, তোকে কৃত্তিক কুঞ্জে ঘুরিয়ে দেখাই। নীলিমা না সূচক মাথা নাড়িয়ে অরুর হাতে হাত রেখে বলল, তোকে আমার সামনে ভালো থাকার ভান করতে হবে না ওরু। আমি জানি তুই পড়ছিস, তবে আমি জিজ্ঞেস করবো না কেন এই তখন। সেটা না হয় তোর ভেতরেই থাকুক। আমি শুধু বলতে এসেছি, এইভাবে মন বড়া হয়ে বসে আর কতদিন থাকবি বল? যে যাবার সে তো গিয়েছে, তাই বলে তো আর জীবন থেমে থাকবে না, তাই না? আমি বলি কি, তুই আবার পড়াশোনায় মন দে। অরু না সূচক মাথা নাড়িয়ে বলল, এই মুহূর্তে একাডেমির পড়াশোনার মন বসানোর মতো মন কিংবা মস্তিষ্কের অবস্থান নেই আমার নীলিমা। আমার একটু সময় লাগবে। তাছাড়া ইউএসএতে আমি ইকোনমিক্সে পড়তাম, এখন আবার হুট করে এখানে কি নিয়ে শুরু করব তাও ঠিক বুঝতে পারছি না। অরুর কথাগুলো শুনে নীলিমা মাথা নাড়িয়ে বোঝার চেষ্টা করলো। পরক্ষণেই চট করে বলে উঠল, ওরু, তোর তো সাহিত্য বেশ আগ্রহ। তুই নোবেল পড়তে ভালোবাসিস, তুই কাজ করতে পারিস। তুই বাংলা একাডেমির সাহিত্য কলায় ভর্তি হয়ে যা না। ওখানে প্রতিদিন সাহিত্যের আসর বসে। বিভিন্ন বয়সের কবি, সাহিত্যিক, গল্পকরা ওখানে এসে নিজের লেখা, কবিতা, গদ্য, উপন্যাস এসব পাঠ করে তাদের অন্যদের উৎসাহিত করেন। ভেতরে পাবলিক লাইব্রেরিও আছে, একবারে মনোবল শক্তি, শান্তি পরিবেশ। যারা একটু নিরিবিলিতে সাহিত্য চর্চা কিংবা উপন্যাস লেখায় মন দিতে চায়, তারাই সকল ডিপ্রেশন ভুলে একাডেমিতে গিয়ে বইয়ের মাঝে কিংবা সাহিত্যের আড্ডায় ডুব দেয়। তাছাড়া পাশে চারুকলা একাডেমিতে আমি প্রতিদিন আঁকাআঁকি আর স্কলারসের কাজ শিখছি। তুই যদি সাহিত্য কলায় ভর্তি হোস তাহলে দুজন মিলে প্রতিদিন একসাথে যাওয়া যাবে। নীলিমার কথাটা একেবারেই ফেলনা নয়, বরং অরুর ভাঙাচোরা মনটা ভালোই আঘাত পেল ওর প্রস্তাবে। সেই সাথে অরুর মস্তিষ্কে খেলে গেল আরও একটা কৌশল পরিকল্পনা। মনে মনে ভাবলো, এটাই সুযোগ, মাকে ভুলিয়ে ভালিয়ে পড়াশোনার নাম করে বিয়ে দেখা থেকে আটকানো যাবে। তাছাড়া সাহিত্য মায়ের বেশ আগ্রহ, আমি একাডেমিতে ভর্তি হতে চাই, শুনলে না করবে না নিশ্চয়ই। অরু কিছু একটা ভাবছে থেকে নীলিমা ব্যথাতুর কণ্ঠে বলল, একটু সময় নেই, তারপর না হয় সিদ্ধান্ত নিস। আর হ্যাঁ, ওইসবে পেছনের কথা ভুলে যা। দেখবি তোর জীবনে এমন কেউ আসবে যে তোর চোখের দিকে তাকালেও ভালোবাসার গভীরতা মাপতে পারবে। হাত বাড়িয়ে নয়, বরং হৃদয় বাড়িয়ে স্পর্শ করবে তোর সুপ্ত অনুভূতিগুলোকে। নীলিমার কথায় অরু আশ্চর্য হয়ে বলল, কি বলছিস এসব নীলিমা? আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু উনি। সম্পর্কটা এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, এখন আর ওনাকে ছাড়া দ্বিতীয় পুরুষকে আমি আমার জীবনে কল্পনা করতে পারি না। উনি ছাড়া অন্য কেউ ভালোবেসে স্পর্শ করার আগে মরণ হোক আমার। নীলিমা বুঝতে পারে মেয়েটা নিখিল ভাইয়ের প্রতি খুবই সিরিয়াস, তাই সব ভুলে যাওয়ার টাওয়ারের কথা বাড়িয়ে আর মন খারাপ করলো না অরুর। সহসা কথা ঘুরিয়ে শুধালো, রাখ এসব মন খারাপের কথা। আমেরিকাতে কি করলি তাই বল। গোধূলি বেলায় বিকেলের অসহিষ্ণু তীব্র রোদ এখন অনেকটা সহনীয় হয়ে এসেছে। অদূরে কান ফাটানো
হুইসেল বাজিয়ে একে একে সদরঘাট ছাড়ছে লঞ্চগুলো। বুড়িগঙ্গা পরের নাতিশীতোষ্ণ হাওয়ার বেগ বেড়েছে, সেই সাথে বড় লাগাম গাছটার ছায় ঢাকা পড়েছে শেষ বিকেলের মরা রোদ। অরু এগিয়ে গিয়ে হাতে বাড়িয়ে একটা কাঁচা আম ছেড়ে হাতের পাঁচালি পা দুলিয়ে বসতে বসতে বলল, আয় বলছি। নিকষ আধারে ছেয়ে গেছে সন্ধ্যার আকাশ, সূর্যের শেষ নীলিমাটুকু অবশিষ্ট নেই আর। চারিদিকে ভ্যাপসা গরম, শেষ রাতে কালবৈশাখী ঝড় হলেও হতে পারে। পশ্চিম আকাশের বিদ্যুৎ চমকানোর গতিবেগ দেখে তো তাই মনে হচ্ছে। পুরো মাত্রই নীলিমাকে গেট থেকে রিকশায় তুলে দিয়ে ফিরে এলো। ভ্যাপসা গরমে জীবন অতিষ্ঠ, তার উপর হাঁটু সমান লম্বা চুল অনেকটা শুকিয়ে যাওয়াতে এত লম্বা চুলের ভার বইতেও আজকাল কষ্ট হয়ে যায় অরুর। ও কোনো রকম চুলগুলো মাথার উপর চূড়ো করে বাঁধতে বাঁধতেই অন্দরমহলের দিকেই যাচ্ছিল। তখনই ওপাশের বাগান বিলাসের ঝোপের আড়াল থেকে ওর কানে ভেসে আসে ক্রন্দনরত অনুর অস্পষ্ট কিছু কথা। অনুর কথাগুলো ভালো মতো ঠাউর করার জন্য এগিয়ে গিয়ে বাগান বিলাসের অন্য পাশে দাঁড়াতেই অরু শুনতে পেল কান্নারত অনুর শেষ কথা। আমার বিয়ে হয়ে গিয়েছে প্রত্যয় সাহেব। আমি আপনাকে দেওয়া কথা রাখতে পারিনি। আমার জন্য দ্বিতীয়বার আপনাকে কষ্ট পেতে হলো। কিন্তু বিশ্বাস করুন, আমি মোটেই ভালো মেয়ে নই, খুব খারাপ। সব ছেলের সাথে আমার ভালোবাসার নাটক করি। আমি আপনার এক্স তিন্নির থেকেও খারাপ। আমাকে বিয়ে করে আপনি একটুও ভালো থাকতেন না, তাই যা হয় ভালোর জন্যই হয়। ভবিতব্য মেনে নিন আর আমাকে ভুলে যান। ওপাশ থেকে প্রত্যয় কি বলল না বলল কিছুই শোনা গেল না। উল্টো অনু তাড়া দিয়ে বলল, আমার স্বামী ডাকছে প্রত্যয় সাহেব, আমাকে যেতে হবে। কাল বাসর রাত ছিল কি না, ডাকবেই তো। এখন রাখছি, আর কখনো কথা হবে না আমাদের। দোয়া করি আপনি আমেরিকাতে সত্যিকারের সোলমেট কাউকে না কাউকে ঠিক পেয়ে যাবেন। তখন আমাকে কিংবা আমার দেওয়া পাথরের মতো আঘাতগুলোকে মনে পড়বে না আর। আপনি খুব সুখী হবেন। এরপর কল কাটার পিক পিক আওয়াজ হলো। বোধহয় প্রত্যয়ই লাইনটা কেটে দিল। আর আমি এও জানি, আপনার মতো পিওর হার্টকে কষ্ট দিয়ে আমি কোনো দিনও সুখের মুখ দেখতে পাবো না, আর না আপনাকে কখনো ভুলতে পারবো। অস্ফুটে কথাটা বলেই শুকনো মরমরে পাতার উপর ধপ করে বসে পড়ে বোবা কান্নায় ভেঙে পড়ল অনু। অনুর এহেন হাল না হলে অরু হয়তো ছুটে গিয়ে প্রত্যয়ের সাথে কথা বলতে চাইতো, প্রত্যয়ের মাধ্যমে কৃতিকের খোঁজ নিত। কিন্তু এখন সেটা সম্ভব নয়। আপাতত সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে রাগে ফুঁসছে অরু। বনের ওপর রাগটা যেন পাহাড় সমান উঠে এসেছে। আগ্নেয়গিরির সুপ্ত লাভার মতোই উত্তপ্ত হয়ে উঠেছে মস্তিষ্কটা। অরু নিজের রাগ দমাতে না পেরে বড়সড় পা ফেলে এগিয়ে গিয়ে অনুর সামনে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, এভাবে শুধু শুধু মিথ্যা বলে একজনকে কষ্টের সমুদ্রে ভাসিয়ে দেওয়ার কি মানে ছিল আপা? অনু দুহাতে মুখ চেপে কান্নার আওয়াজ সংবরণ করছে ঠিকই, কিন্তু ওদিকে হৃদয়টা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে অপারক কান্নার তালে। বোনকে এভাবে কাঁদতে দেখে মন টলল না অরুর। দ্বিগুণ আওয়াজে বলল, কি হলো বল আপা, কেন করলি তুই এটা? যে মানুষটা 1000 মাইল দূরে থেকেও নাম্বার জোগাড় করে তোকে কল দিয়ে তোর খোঁজ নিতে ভুললো না, তাকে তুই এভাবে ফিরিয়ে দিলি। অথচ আমাকে দেখ, চাতক পাখির মতো ছটফট করছি জায়ান কৃত্তিকের একটুখানি খবর পাবো বলে। কিন্তু জায়ান কৃত্তিক তো প্রত্যয় ভাইয়ের মতো এতটা সদয় নয়, তাহলে কেন করলি এটা? অরুর কথার পাশে অনু এবার হেসকি তুলে বলল, যা করেছি চিন্তা ভাবনা করে বুঝে শুনে করেছি। তোর টেনশনে এমনিতেই মায়ের শরীরটা খারাপ যাচ্ছে, বাড়িতে প্রতিনিয়ত একের পর এক ঝামেলা লেগেই আছে। এখন যদি আমিও এসব বলে মাকে নিরাশ করি, তাহলে মাকে আর বাঁচাতে পারবো না। ওরও পরিবারের বড় সন্তানের জন্মই হয় স্যাক্রিফাইস করার জন্য। আমিও না হয় মায়ের কথা ভেবে নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করলাম, এ আর এমন কি? কথা শেষ করে পুনরায় কান্নায় ভেঙে পড়ল অনু। অনুর কথার যুক্তি আছে, কিন্তু অনুর ভালোবাসা না মানার মতো তো কোনো কারণ নেই। অনু তো আর নিজের সৎ ভাইয়ের প্রেমে পড়েনি, আর না কৃতিকের মতো প্রত্যয়ের সাথে মায়ের কোনো ব্যক্তিগত ঝামেলা আছে। তাহলে মাকে একবার খুলে বলতে সমস্যা কি? অনুর কান্নাকাটি দেখে অরু তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল
ও গিয়ে মাকে সত্যিটা বলবে, নরম সুরেই বলবে, বোঝানোর চেষ্টা করবে, তারপর যা হওয়ার হোক। নিজের সিদ্ধান্তকে সর্বাধিক প্রাধান্য দিয়ে অনুকে রেখে দ্রুত জায়গা ত্যাগ করলো অরু। দ্রুত পদধ্বনিতে মায়ের ঘরের দিকে এগিয়ে যেতে যেতে মনে মনে ভাবলো, আমি না হয় জায়ান কৃতিকের প্রেমে পড়ে খুব বড় অন্যায় করে ফেলেছি, কিন্তু আপা তুই তো তেমন কিছু করিসনি। তাহলে আপা কেন নিজের ভালোবাসার মানুষকে আপন করে পাবে না? ভর সন্ধ্যাবেলা এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে একটু ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন আজমেরি শেখ। বাংলাদেশে ফিরে আজকেই প্রথম অফিসে গিয়েছিলেন তিনি। অফিস থেকে ফিরে সব ফাইলপত্র গুছিয়ে কেবলই শুনতে যাবেন, তখনই হুড়মুড়িয়ে কক্ষে প্রবেশ করলো অরু। অরুর সাথে আজকাল খুব একটা কথা বলেন না আজমেরি শেখ। অরুর চোখের দিকে চাইলেই কৃতিকের জন্য এক অদম্য ব্যথাতুর ভালোবাসার জোয়ার দেখতে পান তিনি, যা আজমেরি শেখের মোটেই পছন্দ নয়। নিজের সৎ ছেলের সঙ্গে কিভাবে তার মেয়ে সিসি ভাবলেও বিরক্ত লাগে তার। অগত্যাই সেসব চিন্তা মাথা থেকে সরিয়ে হেডবোর্ডে গা এলিয়ে দিয়ে বইয়ের পাতায় চোখ দুটো নিবদ্ধ রেখে মেয়েকে শুধালেন। কি প্রয়োজন? অরু প্রথমে কিছুক্ষণ তটস্থ হয়ে দাঁড়িয়ে রইল, তখনই পুনরায় আওয়াজ ভেসে এলো ওদিক থেকে। বলার না থাকলে যেতে পারো, আমি একটু রেস্ট করব। মনের মাঝের সকল শঙ্কাকে হটিয়ে অরু এবার চট করে বলেই ফেলল, মা, আপা একজনকে ভালোবাসে। তুমি রেজা ভাইয়ের সাথে আপার বিয়েটা দিও না। আপা মুখ ফুটে কিছু বলবে না তোমাকে, কিন্তু ভেতরে ভেতরে কষ্টের বোঝা বইতে বইতে আপা হয়তো মরেই যাবে। অরুর কথায় তৎক্ষণাৎ হাতের বইটা ডিভানে ছুঁড়ে মেরে গভীর গলায় প্রশ্ন করলেন আজমেরি শেখ। সে আবার কার সাথে নষ্টামো করে বেরিয়েছে? নোংরা কথাটা যে আকারে ইঙ্গিতে অরুকে বলা হয়েছে সেটা অরু ভালো মতোই বুঝতে পেরেছে। তবুও মায়ের কথা গায়ে না মেখে নরম গলায় বলল, প্রত্যয় ভাইয়া। CFO অফ জেকে গ্রুপ। মায়ের কথায় অরু হ্যাঁ সূচক মাথা নাড়াতেই কোথা থেকে যেন শক্ত চপেটাঘাত এসে আছড়ে পড়ল অরুর গালে। শরীরটা বেশ দুর্বল, তার উপর এত শক্ত চড় খেয়ে দু কদম পিছিয়ে গেল অরু। তীব্র ব্যথায় চড় খাওয়া গালে হাত দিয়ে চোখ দুটো খানিকক্ষণ খিসে রাখলো। অরুর দিকে তাকিয়ে এর আগে ফুঁসতে ফুঁসতে অনু বলল, তোকে আমি এসব বলতে বলেছি? সত্যি করে বল অরু, আমি কি একবারও বলেছি মাকে গিয়ে এসব বল? তাহলে কেন বললি? অরু ফুপিয়ে উঠে বলল, আমি তো মিথ্যে কিছু বলিনি আপা। তাছাড়া যা বলেছি তোর ভালোর জন্যই। অরু কথা শেষ করার আগেই অনু তেতে উঠে বলল, কে বলেছিল তোকে আমার ভালো করতে? আমি বলেছি? আমার ভালো করতে গিয়ে এখন যদি মায়ের কিছু হয়ে যায় তখন কি করবি তুই? এমনিতেই সারা ঘরে একাই অশান্তি বাঁধিয়ে রেখেছিস, আর কত অশান্তি হলে তুই থামবি বল? বল আমায়। অনুর প্রতিটি ঝাঁঝালো কথায় ডুকরে কেঁদে ওঠে অরু। ওর শরীরটাও যে আর নিতে পারছে না এই অশান্তি, অথচ যার কারণে এই নরক জীবনযাপন তারই তো হদিশ নেই। সে আদৌ বাংলাদেশে ফিরবে কিনা তাও জানা নেই অরুর। অথচ সব অপবাদ, সব তিরস্কার এসে জুটল অরুর কপালে। বিয়ের পরে তো এইসব অশান্তিরই ভয় পেয়েছিল অরু। নিজের আকাশচুম্বী রাগকে দমাতে না পেরে অনু আরও কিছু বলবে, তার আগে আজমেরি শেখ বলে ওঠেন, তোমরা দুজনে এক্ষুনি বাহিরে যাও, শরীরটা ভালো লাগছে না আমার, একটু একা থাকতে চাই। অনু এগিয়ে এসে বলল, মা কোথায়? খারাপ লাগছে তোমার? বলো আমায়, মাথা টিপে দেবো একটু। চুপচাপ বাহিরে যাও। আজমেরি শেখের রাশভারী আওয়াজে অন্তরাত্মা কেঁপে উঠল অনুর। ও তৎক্ষণাৎ অরুর হাত ধরে গম্ভীর গলায় বলল, চলো। চোখের পলকে খসখস করে উল্টে গিয়েছে ক্যালেন্ডারের পাতা। বাংলা ক্যালেন্ডারের শেষ পাতাকে বিদায় জানিয়ে বৈশাখ এসেছে ধরণীতে। অরুরা বাংলাদেশ ফিরেছে প্রায় 1 মাস হতে চলল। বৈশাখে পা দিতে না দিতেই প্রায় প্রতিটি বিকেলেই আকাশ কালো করে তীব্র ঝড়ে ফেটে পড়ে প্রকৃতি। আজকেও তেমন এক বিকেল। মেঘ তো নয়, যেন আকাশ জুড়ে বুনো মহিষের পাল। সেটা থেকে গুড়গুড়িয়ে ভেসে আসছে কাল বৈশাখী সংকেত। চারিদিকে ঘূর্ণি হাওয়া বইছে। একাডেমি গেট দিয়ে বেরিয়ে অরু দ্রুত পা চালাচ্ছে বাড়ির দিকে। আজ পুরো রাস্তায় একটাও রিকশার দেখা নেই।
যার ফলস্বরূপ পায়ে হেঁটে বাড়ি ফিরতে হচ্ছে অরুকে। তবে মেইন রাস্তা ছেড়ে গলির মোড়ে ঢুকতেই দেখা মিলল চেনা পরিচিত একটা সাদা গাড়ির। অরু ফুটপাত ধরে এগিয়ে আসতেই সহসা গাড়ির কাচ নামিয়ে কিছুটা ঘাড় বাঁকিয়ে উকি দিল ধূসর রঙের সিকোয়েন্স পাঞ্জাবি পরিচিত এক সুদর্শন। চোখে তার রোদ চশমা। অরু কাছাকাছি আসতেই লোকটা আগ বাড়িয়ে বলল, আরে আরোরা যে। অরু সম্মোহনী হেসে বলল, জি অমিত ভাই। অমিত আরিয়ান বাংলা একাডেমিতে যার যাতায়াত অহরহ, থাকবে নাই বা কেন? এ পর্যন্ত বেশ কয়েকটা নামকরা উপন্যাস আর ছোট গল্প প্রকাশিত হয়েছে তার। বছরের বেস্ট সেলের তালিকায় তার বইয়ের নামই সর্বাগ্রে। সাহিত্যকলার সদস্যদের কাছে অমিত আরিয়ান অনেকটা সেলিব্রিটিদের মতোই, যে একাডেমিতে আসলে হইচই লেগে যায় পুরো একাডেমি জুড়ে। কেউ নিজের পছন্দের বইয়ের পাতায় অটোগ্রাফ নেয়, তো কেউ পাশে দাঁড়িয়ে সেলফি। মূলত গত বছর অমিতের যে রোমান্টিক জনরার উপন্যাসটি বের হয়েছে, সেটার পর থেকে অমিতের জনপ্রিয়তা তুঙ্গে। অরুও স্বভাবসুলভ সেই উপন্যাসটা পড়েছিল। পড়ার পরেই বুঝেছিল অমিত আদতে কতটা জ্ঞানের অধিকারী। একাডেমিতে নবীনদের বেশ ভালো উৎসাহ দেয় অমিত, সেই সাথে ছোটোখাটো টিপস। সেখান থেকেই মূলত অরুর সাথে মুখ চেনাচিনির পরিচয়। দেখা হলে নিজের ছোট বোনের মতোই লেখালেখি তো দু এক লাইন উৎসাহ দিয়ে যান অরুকে। অরুও বড় ভাইয়ের মতোই শ্রদ্ধার নজরে দেখে অমিতকে। মাঝে মাঝে নিজে থেকে দু একটা প্রশ্নও করে বটে, যদি তার বিশাল জ্ঞানভাণ্ডার থেকে এক আধটু আহরণ করা যায় সেই উদ্দেশ্যে। তাছাড়া অমিতকে শ্রদ্ধা না করার তো কোনো কারণ নেই। আজ অবধি কখনো কোনো মেয়ে ঘটিত কিংবা অন্য কোনো খারাপ স্ক্যান্ডালে নাম জড়ায়নি অমিতের। অরু অন্তত শোনেনি কখনো। এই গলিতে কি করো হুম? অমিতের প্রশ্নে ভাবনার সুতো ছিঁড়ল অরুর। মৃদু হেসে জবাব দিল, ওই গলিতেই থাকি আমি। OMG, কোথায় থাকো? অরু ইতস্তত কণ্ঠে বলল, জি কৃত্তিক কুঞ্জে। আজকাল বাড়ির নামটা মুখে নিতেও কেমন যেন দম আটকে আসে অরুর। বাড়ির নামেও যে তার স্মৃতি জড়িয়ে। অমিত আশ্চর্য হয়ে গেল অরুর কথায়। চোখ দুটো বড় বড় করে বলল, তুমি চৌধুরী বাড়ির মেয়ে? জামশেদ জায়ান কি হয় তোমার? এত ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে ইচ্ছে করলো না অরুর, তাই গতানুগতিক কথা এড়িয়ে অরু বলল, আকাশ কালো করছে, মনে হয় ঝড় আসবে। আমি আসি অমিত ভাই। আরে কোথায় যাচ্ছ? গাড়িতে এসো, আমি এগিয়ে দিচ্ছি, ঝরে পড়বে তো। অরু দ্রুত পা চালাতে চালাতে বলল, দরকার নেই, চলে যেতে পারবো। অরু চলে গিয়েছে অনেকক্ষণ। অমিত এখনো সেদিকে তাকিয়ে। থাকতে থাকতে ঠোঁট উল্টে বলে উঠল, এত সুন্দর ফুটফুটে মেয়েটা সবসময় মুখ কালো করে থাকে, কিসের এত দুঃখ ওর? অরু ঘরে ঢুকে ব্যাগটা সোফার উপর ছুঁড়ে ফেলে ডাইনিংয়ে গিয়ে ঢকঢক করে এক গ্লাস পানি পান করলো। পানিটা শেষ হতেই কানে ভেসে এলো মামির গা জ্বালানো কথা। বিদেশ থেকে তো এক কাহিনী করে এসেছে, এখন আবার সন্ধে পর্যন্ত বাহিরে বাহিরে ড্যাং ড্যাং করে বেড়ায়। আমিও দেখবো আমজেরি কিভাবে বিয়ে দেয় এই ঠেঙ্গি মেয়েগুলোর। একজনকে তো এবারে ছেলে ফুর্তি করে ছেড়ে দিল, কই আর তো এলো না। জানি জানি আর আসবেও না, যা নেওয়ার ছিল সে তো নিয়ে নিয়েছে। আর এখন আর কি করবে এই হাড্ডিওয়ালা মেয়েকে দিয়ে? অরু জানে মামি চোটে আছে, চোটে থাকারই কথা। সেদিন অনুর ব্যাপারে সত্যি কথাগুলো বলে দেওয়ার পর আজমেরি শেখ আর বিয়েটা নিয়ে কথা বাড়ায়নি। সেই তেজে মামিও আর কৃতিক কুঞ্জ ছাড়েনি। সেও দেখতে চায় ঠিক কতদিন আর মেয়েকে বিয়ে না দিয়ে থাকতে পারে আজমেরি। তার সোনার টুকরো ছেলেকে অনুর সাথে বিয়ে দিয়ে তবেই এই বাড়ি থেকে যাবে সে। অন্যান্য দিন চুপচাপ থাকলেও আজ একটু বেশিই বেড়েছে মামি। তার কারণ আজ বাড়িতে অনু আর মা নেই। ব্যবসায়ী কাজে শহরের বাইরে গিয়েছে আজমেরি শেখ। শরীরটা ভালো না থাকার কারণে সাথে করে অনুকেও নিয়ে গিয়েছে। সেই সুযোগে অরুকে আজ ইচ্ছে মতো কথা শোনাচ্ছেন জাহানারা। জাহানারা যখন এ বাড়ির ছোট সাহেবকে জড়িয়ে অরুকে হাজারটা নোংরা কটাক্ষ করায় ব্যস্ত, তখনই হন্তদন্ত হয়ে বাইরে থেকে ছুটে আসে রূপা। কোনো মতে হাঁপাতে হাঁপাতে গলা ছেড়ে ডেকে বলে, মা, লম্বা মতো একটা ভাইয়া রেজা ভাইয়াকে ইচ্ছে মতো পেটাচ্ছে।
অরুর 2 পয়সার ইন্টারেস্ট নেই ওদের মারামারিতে। রেজা গোল্লায় যাক তাতে ওর কি? সেই হিসেব মতে ব্যাগটা নিয়ে উপরের দিকে হাঁটা দিল অরু। জাহানারা হকচকিয়ে উঠে বলল, কে মারে আমার ছেলেকে? এত বড় সাহস কার? রূপা ভয়ার্ত কণ্ঠে বলল, জানি না, কখনো দেখিওনি। এই মহল্লায় দেখতে বিদেশিদের মতো, কিন্তু বিদেশি না, ভাইয়াকে বাংলায় গালি দিচ্ছিল। রূপার শেষ কয়েকটা কথা ছক্কা লাগার মতোই অরুর মস্তিষ্কে গিয়ে লাগলো। অজানা শিহরণে থরথরিয়ে কেঁপে উঠল ওর পুরো শরীর। গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। টলমলে চোখ দুটো দেখে মনে হচ্ছে এখনই চেতনা হারাবে ও, কিন্তু হারালো না। হাত দুটো শক্ত করে নিজেকে স্থির রেখে কাঁপা কণ্ঠে বলল, রূপা, যে এসেছে তার চুলগুলো কি ঘাড় অব্দি লম্বা? তার চোখগুলো কি ভাসা ভাসা? রূপা ঠোঁট উল্টে হ্যাঁ সূচক মাথা নাড়াতেই কাঁধ থেকে ব্যাগটা ফেলে দিয়ে বাইরের দিকে ছুট লাগালো অরু। ওর পরনে সুতির স্কার্ট আর টপস, লম্বা চুলগুলো পাঞ্চ ক্লিপ দিয়ে কোনো মতে আটকানো। 2 পায়ে কৃতিকের পরিয়ে দেওয়া দুটো সোনার নুপুর, সেভাবেই ছুটছে অরু। তবে অন্তর্মহল থেকে বেরোনোর আগেই খপ করে ওর হাত টেনে ধরল জাহানারা। চোখ রাঙিয়ে শুধালো, কে এসেছে সত্যি করে বল। অরু জবাব দিল না। এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে ছুটে চলে গেল সদর দরজার বাইরে। তবে কৃতিকের দিকে আর এক পাও এগোতে না দিয়ে ওকে আবারও শক্ত করে চেপে ধরল জাহানারা। হুট করে এভাবে টেনে ধরায় সদর দরজায় হুমড়ি খেয়ে পড়ে গেল অরু। ঠিক তখনই এক জোড়া মোহবিষ্ট ভাসা ভাসা চোখ স্থির হলো অরুর চোখে। চোখের সামনে অরুকে দেখা মাত্রই হাতের হকি স্টিকটা দূরে ছুঁড়ে মারল কৃতিক। তারপর দাঁড়িয়ে রইল রেজার পরবর্তী পদক্ষেপের অপেক্ষায়। কৃতিককে এভাবে দাঁড়িয়ে পড়তে দেখে হকচকিয়ে উঠল অরু। এক্ষুনি তো রেজার চেলাফেলারা কৃতিকের উপর নিজেদের রাগ ঝাড়তে উদ্যত হবে। তাহলে এভাবে দাঁড়িয়ে পড়ার কি মানে? অরু সেদিকে তাকিয়ে 2 হাতে ভর করে উঠতে যাবে, তখনই কৃতিককে একের পর এক তীব্র কষাঘাত করতে লাগলো রেজার লোকেরা। সঙ্গে সঙ্গে আবারও মুখ থুবড়ে পড়ল অরু। চোখের সামনে নিজের স্বামীকে এভাবে মার খেতে দেখে হৃদয়টা দুমড়ে মুচড়ে ছিঁড়ে যাচ্ছে ওর। অথচ কৃতিক এক ধ্যানে অরুর দিকে তাকিয়ে মার খেয়ে যাচ্ছে। মার খেতে খেতে এক পর্যায়ে ঠোঁট কেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো কৃতিকে। ও হাতের পিঠ দিয়ে ঠোঁটের রক্তটুকু মুছতে মুছতে ক্রূর হাসি হাসলো অরুর পানে চেয়ে। কৃতিক কুঞ্জে দাঁড়িয়ে। কৃতিক কুঞ্জের মালিকই কিনা মার খাচ্ছে, তাও বাইরের লোকের হাতে, শুধুমাত্র অরুকে কাঁদানোর জন্য। এবং সেই উদ্দেশ্য সফলও হয়েছে। অরু বেশ কষ্ট পাচ্ছে, যার প্রেক্ষিতে পৈশাচিক হাসিতে প্রসারিত হলো কৃতিকের 2 ঠোঁট। তবে এই অসহনীয় দৃশ্য আর সহ্য করতে পারল না অরু। গলা ছেড়ে চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বলল, ওনাকে মারছো কেন? ছাড়ো, উনি এবারে ছোট সাহেব। অরুর শেষ কথাতে চমকে উঠে ভয়ে তটস্থ হয়ে 2 কদম পিছিয়ে গেল সকলে। তবে শেষ রক্ষা হলো না আর। কৃতিক কিছু না বললেও এলিশা, অর্ণব আর সায়র গাড়ি থেকে নেমে এই দৃশ্য দেখেই দৌড়ে এসে এক একটাকে ইচ্ছে মতো রাম ধোলাই দিয়ে মুখ বেঁকিয়ে দিল। আর কৃতিক ধীর পায়ে এগিয়ে গেল অরুর দিকে। অরুও কোনো মতে হাতের তালুতে ভর করে উঠে দাঁড়ালো, এই আশায় হয়তো এখনই ঝড়ের বেগে ছুটে এসে ওকে বুকের মাঝে জাপটে ধরবে কৃতিক। কিন্তু আদতে তেমন কিছুই হলো না। কৃতিক এগিয়ে এসে অরুকে ধরা তো দূরে থাক, ওর ধারে কাছেও এলো না। উল্টো অরু এগিয়ে এসে ওর ক্ষতস্থানে হাত ছোঁয়াতে গেলে বিদ্যুৎ বেগে দূরে সরে যায় কৃতিক। ঈশান কোণে মেঘ ডাকছে। আকাশ জুড়ে বুনো মহিষের পাল, পড়ন্ত বিকেলে কালবৈশাখীর স্পষ্ট পূর্বাভাস। চারিদিকের ঘূর্ণি বাতাসে ধুলোবালির ঝড় উঠেছে যেন। তবে তক্তকে পিচ ঢালা ফ্রট ইয়ার্ট আর সুসজ্জিত বাগান বিলাসের পাঁচিল পেরিয়ে সেই ধুলোবালির ঝড় খুব একটা প্রবেশ করতে পারে না কৃতিক কুঞ্জের আলিশান বাড়িতে। ফ্রন্ট ইয়ার্ডে ছোট্ট লেকের পাশ ঘেঁষে যে গোলাকার বৈঠকখানা বাঁধানো, সেখানেই চেলাপেলা নিয়ে দলের মিটিংয়ে ব্যস্ত সময় পার করছে রেজা। ঢাকা দক্ষিণের সহসভাপতির পদ লাভ করার পর থেকেই ভারী ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে রেজার সময়কাল। সত্যি বলতে এই বাড়ির পূর্বপুরুষদের রাজনৈতিক কর্তৃত্ব আর নাম ভাঙিয়েই রেজার এতদূর আসা। সে হিসেবে প্রমাণস্বরূপ এ বাড়ির সুবিশাল বৈঠকখানায় প্রায়শই বসে রেজার রাজনৈতিক আসর। ও যে এই বাড়িরই কুটুম সেটা বোঝাতে হবে তো সবাইকে। আলোচনা তখন মাঝপথে। একের পর এক নিজেদের বক্তব্য পেশ করছে দলের সদস্যরা।
ঠিক সে সময় বাগানে বিলাসে ঘেরা বিশাল গেটটা ক্যাস ক্যাস আওয়াজে খুলে যেতেই সবার দৃষ্টি গিয়ে ঠেকল সেদিকে। কার্ড দিয়ে উবারের ভাড়া মিটিয়ে মাত্রই বাড়িতে প্রবেশ করেছে সানগ্লাস পরিহিত লম্বা মতো এক অচেনা সুদর্শন যুবক। তার প্রতিটি পদধ্বনিতে উপসে পড়া কর্তৃত্ব আর আভিজাত্য। হাঁটার তালে তালে চওড়া কাঁধটা ক্রমশ দুলে উঠছে। দেখে মনে হচ্ছে কোনো গ্লোবাল সুপারস্টার মাত্রই গুরুত্বপূর্ণ শট শেষ করে শুটিং সেট থেকে বেরিয়ে এসেছে। এহেন মানলি হাঁটা চলা পেছন থেকে যে কেউ দেখলে নিষ্প্রভ হয়ে তাকিয়ে থাকতে বাধ্য। অচেনা কাউকে এভাবে হুট করে বাড়িতে প্রবেশ করতে দেখে রেজার একজন বিশ্বস্ত ভৃত্য এগিয়ে এসে বিরক্ত কণ্ঠে শুধালো, কে আপনি? কি চাই? কৃতিক হাঁটার গতি ধীর করে গম্ভীর গলায় বলল। গেট আউট। লোকটা এবার চড়াও হয়ে এগিয়ে এসে কৃতিকের পথ আটকে দাঁড়িয়ে বলে, বলছি তো, পরিচয় না দিয়ে ওদিকে যাওয়া যাবে না। লোকটার কথা বলতে বাকি, চোখের সানগ্লাসটা খুলে ওর গালে সপাটে চড় বসিয়ে দিতে দেরি হলো না কৃতিকের। অকস্মাৎ শক্ত জিম করা হাতের চপেটাঘাতে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে শুকনো মাটিতে মুখ থুবড়ে পড়ল লোকটা। কৃতিক পুনরায় সানগ্লাসটা চোখে চড়িয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, এটা আমার পরিচয়। বাড়ি বয়ে এসে নিজের লোকের ওপর হঠাৎ আক্রমণ দেখে রেগে মেগে বেশ ক্ষিপ্র গতিতে এগিয়ে এলো রেজা। কৃতিকের দিকে এগিয়ে আসতে আসতে গাঢ় গলায় বলল, আমার লোকের গায়ে হাত তুলিস? কে তুই? আমাকে চিনিস? আমি হলাম সহসভা। রেজার কথা পুরোপুরি শেষ হওয়ার আগেই ওর বাম গালে আঁচড়ে পড়ল তীব্র কষাঘাত। হঠাৎ থাপ্পড়ের টাল সামলাতে না পেরে রেজা নিজেও ঘুরে গিয়ে মুখ থুবড়ে পড়ল শুকনো চৌচির মাটিতে। নিজেদের নেতাকে এমন বলিষ্ঠ থাপ্পড় খেয়ে মুখ থুবড়ে পড়ে যেতে দেখে হকি স্টিক নিয়ে এগিয়ে আসতে গিয়েও ভয়ার্ত ঢোক গিলে কয়েক কদম পিছিয়ে গেল দলের অন্য ছেলেগুলো। এদের কাণ্ডে তড়াক করে কৃতিকের মাথায় রক্ত উঠে গিয়েছে। পা রাখার সঙ্গে সঙ্গে নিজের বাড়িটাকে চিড়িয়াখানার মতোই অদ্ভুত লেগেছে ওর নিকট। মস্তিষ্কে দমে থাকা সুপ্ত রাগটা হুট করেই চড়াও হয়েছে চোখের সামনে মুখ থুবড়ে পড়ে থাকা রেজার উপর। আজ এই সহসভাপতির তো একটা হেস্তনেস্ত করেই ছাড়বেও। যেই ভাবা সেই কাজ। ছেলেপেলেদের হাত থেকে হকি স্টিক ছিনিয়ে এনে ইচ্ছে মতো রাগ ঝেড়েছে রেজার উপর। কৃতিক যখন হকি স্টিকের শক্ত প্রহারে ফাটিয়ে ফেলছিল রেজার শরীর, ঠিক তখনই চোখের সামনে হাজির হয় আনচান করতে থাকা চূর্ণ বিচূর্ণ এক জোড়া অসহায় চোখ, যা দেখে পুরোপুরি থেমে যায় কৃতিক। হাতের হকি স্টিকটা ছুঁড়ে ফেলে দেয় অনেক দূরে। তারপর স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে নিজে আঘাতপ্রাপ্ত হয়ে অন্য একজনের আত্মাকে যন্ত্রণায় পুড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে। বালাই শার্ট কৃতিক তাতে সফল হয়েছে। অরু কষ্ট পেয়ে সদর দরজার সামনে হুমড়ি খেয়ে পড়ে চিৎকার করে কাঁদছে। মনে হচ্ছে ওরা কৃতিককে নয়, প্রতিটা আঘাত অরুর হৃদয়ে করছে। শেষমেশ দ্বিতীয় গাড়িটা গেট দিয়ে ঢুকতেই ঝামেলার অবসান হলো। গাড়ি থেকে একে একে নেমে এলো সায়র, অর্ণব, এলিশা, ক্যাথলিন আর প্রত্যয়। কৃতিক ভারী পা ফেলে সদর দরজার কাছাকাছি আসতেই অরু এগিয়ে এসে ওর ক্ষতস্থানের দিকে হাত বাড়িয়ে ঠোঁট উল্টে ফুপিয়ে উঠে বলল, কেন করলেন এমনটা? আমাকে কাঁদাতে খুব ভালো লাগে, তাই না? কৃতিক জবাব দেওয়া তো দূরে থাক, বরং অরু ছোঁয়ার আগেই ওর থেকে কয়েক কদম পিছিয়ে গিয়ে দাঁড়ায়। ওর এহেন কাণ্ডে অরু বিস্মিত হয়ে বলল, কি হয়েছে আপনার? আমাকে চিনতে পারছেন না? অরুর প্রশ্নের বিপরীতে কৃতিক কোনরূপ জবাব দেওয়ার আগেই ওদিক থেকে সায়র এগিয়ে আসতে আসতে সম্মোহনী হেসে বলল, আরে মিস এলোকেশি, আবার দেখা হলো আমাদের। দেখলে তো কেমন তোমার টানে চলে এলাম। কথায় কথায় সায়র খেয়ালই করেনি কৃতিক যে ওর দিকে তখন থেকে অগ্নিদৃষ্টিতে তাকিয়েছে। যখন খেয়াল করলো তখন সঙ্গে সঙ্গে গলা খাদে নামিয়ে মুখ কাচুমাচু করে মেকি হেসে বলল, না মানে তোমাদের দেশের মানুষের টানে। কি ভালো মানুষ তোমরা বাবা গো। আসার সঙ্গে সঙ্গে কেমন মারামারি দিয়ে আপ্যায়ন করে নিলে, ততটাই না চেকে। কৃতিক একইভাবে দাঁড়িয়ে আছে। ওদিকে এলিশা এগিয়ে এসে অরুকে দেখা মাত্রই চমকে উঠে বলল, শরীরের কি হাল হয়েছে তোমার অরু? খাওয়া দাওয়া করো না নাকি? এভাবে শুকিয়ে গেলে কেন? এলিশার কথার মাথায় কৃতিক সাবধানে
আর চোখে একবার অরুর আগাগোড়া পরখ করলো। ওদিকে অরু কারো কথার কোনোরূপ উত্তর না দিয়েই চোখ মুছতে মুছতে দৌড়ে অন্দরমহলের দিকে চলে গেল। অরু চলে গেলে সায়র হতবিহ্বল মুখে সেদিকে তাকিয়ে বলল, আরে এত দূর থেকে এলাম, একটুখানি ওয়েলকাম না করে এভাবে দাঁড়িয়ে রেখে তোড়ে চলে গেল। এলিশা এক পলক কৃতিককে পরখ করল, যে সেই কখন থেকে একইভাবে অরুর যাওয়ার পানে চেয়ে আছে, আর কোনো দিকে নজর নেই বললেই চলে। একটা চাপা দীর্ঘশ্বাস ছেড়ে কৃতিকের থেকে দৃষ্টি সরিয়ে সায়রের হাত ধরে ভেতরে যেতে এলিশা বলে, স্বামী স্ত্রীর মান অভিমানের পালা চলছে এখানে, চল ভেতরে যাই। এমনিতেও আমাদের ওয়েলকাম করার মতো কেউ নেই। সায়র ভুরু কুঁচকে ভেতরে যেতে যেতে গম্ভীর মুখে বলল, হ্যাঁ তা তো থাকবেই না, বাড়ির মালিককে দেখতে হবে না, 1 নম্বরের হিটলার। এলিশান মহলের বসার ঘরে কয়েক ইঞ্চি গা দাবিয়ে দেয়া নরম গদিতে বসে আছে সবাই। কৃতিক সেই তখন থেকে পায়ের উপর পা তুলে স্মোক করছে। প্রত্যয় চারদিকে চোখ ঘুরিয়ে পুরো বসার ঘর পর্যবেক্ষণ করে মনে মনে বলল, কৃতিক ভাই শুধু টেনে হিচড়ে দেশে নিয়ে এলো, যার জন্য দেশে আসলাম সেই তো নেই। ওর ভাবনার ছেদ ঘটিয়ে কৃতিক ডেকে বলে, আমার কয়েকটা আর্জেন্ট বাইক লাগবে প্রত্যয়। কোন ব্র্যান্ডেরগুলো ইউজ করি তা তো জানোই। বাইকের গ্যারেজে পরিষ্কার করার ব্যবস্থা করো। আর হ্যাঁ, আমার রুমে একটা গেমিং মনিটর পাঠিয়ে দিও মনে করে। সায়র 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চারিদিকে এক ঝলক চোখ ঘুরিয়ে বলল, ভাই এটা বাড়ি নাকি রাজপ্রাসাদ? সব কিছুতেই কেমন আভিজাত্যের ছোঁয়া। সায়রের তালে তাল মিলিয়ে এলিশাও বলে ওঠে, রিয়েলি জেকে, ইটস অ্যামেজিং, ইয়োর ফ্যামিলি হ্যাজ ভেরি গুড টেস্ট। ওদের থেকে কিছুটা দূরত্বে ডাইনিং এর কাছে দাঁড়িয়ে জাহানারা আর রূপা হা করে ওদের কথা গিলছে। এক পর্যায়ে রূপা তবদা খেয়ে বলল, মা দেখো কি সুন্দর সুন্দর ছেলে, সব বিদেশি। জাহানারার চোখ চিকচিক করে উঠল মেয়ের কথায়। তিনি আবেগ সামলাতে না পেরে এলিশাকে দেখিয়ে বললেন, ছেলে বাদ দে, ওই মেয়েটাকে দেখ কি সুন্দর। এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। জাহানারার মুখ থেকে কথাটা বের হওয়ার সঙ্গে সঙ্গে কি কথায় কথায় যেন অর্ণব এগিয়ে গিয়ে এলিশার ঠোঁটে একসাথে কয়েকটা চুমু খেল। সবার সামনেই সেই চুমুতে আবার পুরো দস্তুর সায় দিল এলিশা, যা দেখে এই মুহূর্তে জাহানারার ভিমড়ি খাওয়ার উপক্রম। তিনি মেয়ের হাত দুটো ধরে হাঁসফাঁস করে উঠে বললেন, রূপারে আমার একটু ধর। এতক্ষণ যাবৎ সেভাবে খেয়াল না করলেও এখন নিজের শার্টের কলার নাড়াতে নাড়াতে জাহানারার উদ্দেশ্যে অর্ণব বলল, এই যে খালা, 1 গ্লাস ঠান্ডা পানি দিন তো, বিড়িতে অনেক গরম। ক্যাথলিন একটি ইতস্তত কণ্ঠে ভাঙা ভাঙা বাংলায় বলল, আমিও। জাহানারা একটু জোরপূর্বক হেসে বলল, মানে বাবারা, আমি আসলে এই বাড়ির খালা নই। বাকি কথা শেষ করার আগেই কৃতিক প্রত্যয়কে উদ্দেশ্য করে বলল, বাড়ির কেয়ারটেকার মোখলেস চাচাকে খবর দাও, আমরা ফ্রেন্ডসরা যতদিন আছে উনি যাতে একজন ভালো বাঙালি রাঁধুনি রেখে দেয়। ওরা যাতে বাঙালি এক্সোটিক খাবার দাবারগুলো টেস্ট করতে পারে। আর হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ পসিবল এদেরকে বিদায় করো। আমার মহিলা সার্ভেন্ট পছন্দ নয়। কৃতিকের কথায় অপমানে থমথমে হয়ে গেল জাহানারার মুখ। রূপা চুপসানো মুখে ঠোঁট উল্টে মিনমিনিয়ে বলে, মা কি বলছি উনি, আমরা নাকি সার্ভেন্ট? জাহানারা মেয়েকে আশ্বস্ত করে বললেন, চুপ কর, তোর ফুপি ফিরে এলে সব ঠিক হয়ে যাবে। কৃতিক এতক্ষণে সোফা ছেড়ে উঠে সামনের ক্যাবিনেটের দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলল, এখানে আমার ফেভারিট কিছু শোপিস ছিল, কোথায় গেল সেগুলো? জাহানারা তৎক্ষণাৎ নালিশ করার মতো গলা উঁচিয়ে অরুর ঘরের দিকে ইশারা করে বলে ওঠে, ওই যে ওই মেয়েটা ভেঙেছে, শুধু এগুলো না আরো অনেক কিছু ভেঙেছে। এইটুকু মেয়ে, সে কি তেজ। কৃতিক সবাইকে শুনিয়ে বিড়বিড়ালো, আমার বউ তেজ থাকা মাস্ট। প্রত্যয় শোনো। এগিয়ে এসে প্রত্যয় শুধালো, হ্যাঁ ভাই। আগের শোপিসগুলোর মতোই সেম কিছু শোপিস অর্ডার করে দিও, এগুলো আমার অনেক ফেভারিট। আর হ্যাঁ, 1 জোড়া করে অর্ডার করে দিও, বলো তো যায় না মহারানীর আবার কখন মুড সুইং হয়। প্রত্যয় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সবকিছু নোট করে বলল, ভাই এখন আসছি, অনেকদিন পর ফিরেছি, বাড়িতে সবাই অপেক্ষা করছে। কৃতিক ওর কাঁধের উপর হাত রেখে আশ্বস্ত করে বলল, বিলিভ মি, এখন ফিরে যাচ্ছ।
তবে খুব শীঘ্রই সসম্মানে এই বাড়িতে পা রাখবে তুমি। কৃতিকের কথায় স্মিত হেসে দ্রুত পদধ্বনিতে জায়গা ত্যাগ করল প্রত্যয়। বিকেলের কালো মেঘ রাত হতেই পরিণত হয়েছে প্রকাণ্ড ঝড়ে। ঝড়ের বেগে চারিদিকে প্রবল হাওয়া দিচ্ছে। বাড়িতে বিদ্যুৎ নেই। জেনারেটর জ্বালিয়ে সকলে মিলে রাতের খাবার খেতে বসেছে ওরা। অনেক বছর পরে এমন বৈশাখী ঝড়ের মাঝে টিমটিমে আলোয় টেবিলে হরেক রকমের বাঙালি খাবার দেখে উৎকণ্ঠার সীমা নেই ওদের সবার। ঘি মাখানো ভাত, আমের ডাল, কুচো চিংড়ি ভুনা, কাতলা মাছের ঝোল, মাংস কষা, শিল পাতায় তৈরি ভর্তা, লাউ পাতার বড়া আর শেষ পাতে দই মিষ্টি। কতটা আমোদ করেই না খাবারগুলো হাতে মেখে উপভোগ করছে ওরা। একটু পর ফ্রেশ হয়ে এসে ওদের মাঝে চেয়ার টেনে বসলো কৃতিক। ওর চোখ দুটো আইপ্যাডে নিবদ্ধ। সেদিকে তাকিয়ে চেয়ার টেনে বসতে বসতে খেয়ালই করলো না যে ও অরুর পাশে বসেছে। বিকেলের ঘটনার পরে এলিশাই অরুকে বুঝিয়ে শুনিয়ে খাবার খেতে নিয়ে এসেছে। এলিশা বড় আপার মতো, তাই ওর কথা ফেলতে পারেনি। অরুও সহসাই চলে এসেছে ডাইনিংয়ে। চিকন কোমল হাতে প্লেটের মধ্যে কেউ ভাত তুলে দিচ্ছে। ব্যাপারটা দৃষ্টিগোচর হতেই আইপ্যাড থেকে চোখ সরালো কৃতিক। দেখলো অরু ওর পাশে বসে নিজের ছোট ছোট হাত দিয়ে পটু গিন্নিদের মতো করে ওর প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। লম্বা চুলের আড়াল থেকে অরুর ঢিলে হয়ে যাওয়া জামাটা স্পষ্ট জানান দিচ্ছে যে অরু কতটা শুকিয়ে গিয়েছে। কৃতিক সেদিকে এক ঝলক তাকিয়ে হুট করেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কৃতিকের কাণ্ডে অরু আচমকা লাফিয়ে উঠল। সায়র খেতে খেতে শুধালো, কি হয়েছে? কৃতিক বেসিন থেকে হাত ধুয়ে উপরে যেতে যেতে বলল, নাথিং। অর্ণব হাঁক ছেড়ে বলল, খাবি না? সিঁড়ি ডিঙিয়ে উপরে যেতে যেতে জবাব দিল কৃতিক। খিদে নেই। কৃতিক এভাবে উঠে যাওয়াতে অরু অপমানিত বোধ করলো খুব। লোকটা শুধু শুধু ওর সাথে কেন এমন রাগ দেখাচ্ছে কিছুই তো মাথায় ঢুকছে না ওর। কৃতিক কি এমন ভুলের শাস্তি দিচ্ছে ওকে? সবাই এই মুহূর্তে ওর থমথমে মুখের দিকেই তাকিয়েছে। ব্যাপারটা বোধগম্য হতেই হাতের পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে সিঁড়ি ভেঙে উপরে চলে যায় অরু। ওরা দুজন চলে যাওয়ার পরপরই সায়র বিরক্তিতে চিড়বিড়িয়ে উঠে বলল, তোর বন্ধু চাইছেটা কি অর্ণব? যার জন্য ইউএসএ বসে ড্রাগ ফ্রাগ নিয়ে যাতা অবস্থা করে ফেলেছিল, আর এখন চোখের সামনে প্রিয় তাকে না দেখার ভান করে এড়িয়ে যাচ্ছে? আশ্চর্য। এলিশা ক্যাথলিনের প্লেটে তরকারি তুলে দিতে দিতে বলল, জেকে নিজের অভিমানটা প্রকাশ করতে পারছে না, কারণ এসব ওর ধাঁচে নেই, যার ফলস্বরূপ অরুর সাথে এমন রুড বিহেভ করছে। আই থিঙ্ক সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। অরুরই ঠিক করে ফেলবে, কারণ ওই পিচ্চি মেয়ে ছাড়া আর কারো ধার ধারে না ঘাটতেটা ছেলেটা। এলিশার কথা শুনে অর্ণব খেতে খেতে আমোদিত সুরে বলল, জান, তুই তো দেখি জাতে মাতাল তালে ঠিক আছিস। এলিশা এদিক ওদিক তাকিয়ে কটমটিয়ে বলল, একবার রুমে চল, তারপর তোর হচ্ছে। বাইরে ঝড়ের তাণ্ডব ক্ষীণ হয়ে এসেছে। মেঘ ভেজা শীতল বাতাসে দুল দুল করছে চারিপাশ। অন্ধকারে দৌড়াতে দৌড়াতে চিলেকোঠা অবধি চলে এসেছে অরু। বিদ্যুৎ নেই, তার উপর দমকা, তাই অন্ধকারটা একটু বেশি মনে হচ্ছে। অরু যখন চিলেকোঠার ঘরের সামনে এসে হাঁটু ভেঙে বসে, তাতে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল। তখনই নাকে এসে সুরসুরি দিল চেনা পরিচিত ম্যানলি স্যান্ডালউড পারফিউমের সুঘ্রাণ। এই সুঘ্রাণটা অরুর বেশ পরিচিত। শুধু পরিচিত বললে ভুল হবে, একটা সময় এই সুঘ্রাণে মিলেমিশে একাকার হয়ে উঠেছিল ওর শরীর। প্রথম নারী সত্তার বিসর্জন হয়েছিল সেই সুঘ্রাণযুক্ত পুরুষের হাতেই। আর এখন এই অন্ধকার চিলেকোঠায় আবারও স্যান্ডালউড পারফিউমের সুঘ্রাণে মাতোয়ারা হয়ে ফোপাতে ফোপাতে এদিক ওদিক চোখ বোলাতে অরু দেখল মানুষটাকে। অন্ধকারের মাঝে ট্রাউজারের পকেটে হাত গুজে নির্বিঘ্নে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে কৃতিক। কৃতিককে দেখতে পেয়ে অরু চট করে উঠে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, আমাকে এভাবে কষ্ট দেওয়ার জন্যই বুঝি 1000 মাইল দূর থেকে বাড়ি বয়ে এসেছেন? কৃতিক কোনো প্রকার জবাব দিল না। কৃতিকের নীরবতায় অরুর মস্তিষ্কটা টগবগিয়ে উঠল। অদু কদম এগিয়ে এসে ঝাঁঝালো কণ্ঠে বলল, কথা বলতে ইচ্ছে করছে না, তাই তো? কৃতিক এবারও নিশ্চুপ। অরু এবার পেছন থেকে কৃতিকের টি শার্টটা খামসে টেনে ধরে চেঁচিয়ে উঠে বলল, এতই যদি অপছন্দ আমাকে, তাহলে ডিভোর্স দিয়ে দিলেই তো পারেন।
শুধু শুধু কেন এভাবে নরক যন্ত্রণা দিচ্ছেন? কৃতিক এবার সিগারেটটা পায়ে পিষিয়ে অরুর দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, কলেজের সাহসটা খুব বেড়ে গেছে দেখছে। এখন ডিভোর্স চার্জ শিখে গেছিস? ডিভোর্স শব্দটা উচ্চারণ করতে একবারও বুক কাঁপলো না তোর? এই কথার জন্য তোর কি হাল করবো আমি, সেটা একবারও কল্পনা করেছিস? কৃতিকের শান্ত মসৃণ অথচ প্রাণ নাশকারী হুমকির ন্যায় ধারালো কথায় শুকনো ঢোক গিলে দুকদম পিছিয়ে গেল অরু। পেছাতে পেছাতে নীড়হারা ব্যর্থ পাখির ন্যায় আহত কণ্ঠে বলল, আপনাকে ভালোবাসাটা যে এতটা যন্ত্রণার, আগে জানা ছিল না আমার। কৃতিক অরুর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, এতটুকুতে হাঁপিয়ে উঠেছিস? সারা জীবন আমার সাথে থাকবি কি করে তুই? অরু ঠোঁট উল্টে অভিমানী কণ্ঠে শুধায়, এতদিন দূরে থেকে পড়াতেন, আর এখন কাছে এসে পড়াচ্ছেন। কেন করছেন এমন? একটু ভালোবাসুন না। আমি আপনার একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য চাতক পাখির মতো ছটফট করছি। আপনি কি বুঝতে পারেন না? কৃতিক এবার পায়ে পায়ে এগিয়ে গিয়ে অরুর গা ঘেঁষে দাঁড়ালো। দমকা হাওয়ায় অরুর লম্বা চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। খানিক বাদে বাদে উড়ে গিয়ে ঠাঁই নিচ্ছে কৃতিকের চওড়া বুকে। অরুকে অবাক করে দিয়ে কৃতিক ওর চুলগুলো হাতের মুঠোয় নিয়ে চোখ বন্ধ করে তাতে নিঃশব্দে নাক ছোয়ালো। অতপর মুঠো ভর্তি অরুর চুলের সুবাসে লম্বা করে নিঃশ্বাস নিল কৃতিক। দুজনের নীরবতায় কিছুক্ষণ সেভাবেই অতিবাহিত হলো। পর মুহূর্তেই শুকিয়ে যাওয়ার দরুন অরুর বেরিয়ে আসা কলার বনগুলোর দিকে নজর পড়তেই শক্ত হয়ে এলো কৃতিকের চোয়াল। ও তৎক্ষণাৎ অরুকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে গটগটিয়ে নিচে যেতে যেতে বলল, ইউ ডিজার্ভ ইট। কাক ডাকা ভোরে ঘুম ভেঙেছে সায়রের। সকাল সকাল ঘুম ভাঙার অভ্যেস না থাকলেও ইউএসএ বাংলাদেশ সময়ের তারতম্যের কারণে রাতে সেভাবে ঘুম হয়নি ওর। রাতে ঘুম না হলেও দুপুরের দিকে হয়তো দেখা যাবে ঘুমের জন্য চোখের পাতা খুলে রাখাই দায় হয়ে পড়েছে। তাই ঘুমে তলিয়ে যাওয়ার আগে সকাল সকালে একটুখানি লেকের আশেপাশে হাঁটতে বেরিয়েছে সায়র। পিছনে অবশ্য ট্র্যাক স্যুট পরে কৃতিক আর অর্ণব ও বেরিয়েছে, তবে ওদেরকে পিছনে ফেলেই অনেকটা এগিয়ে গিয়েছে সায়র। রাতে ঝড়ের তাণ্ডবে পুরো ব্যাকইয়ার্ড ভরে গিয়েছে কাঁচা আমে। মহলের চারপাশ থেকে সূক্ষ্ম হাতে সেই আম কুড়াচ্ছে বাড়ির কেয়ারটেকার মোখলেস চাচা। সেখানটায় মোড়া পেতে বসে আছে এলিশা আর ক্যাথলিন। ক্যাথলিন ডিএসএলআরের ক্লিকে কর্মরত মোখলেস চাচার ছবি ধারণ করায় ব্যস্ত, আর এলিশা এটা ওটা প্রশ্ন করায়। মোখলেস চাচাও হাত চালাতে চালাতে বেশ উৎসুক হয়ে উত্তর দিচ্ছেন এলিশার প্রশ্নের। সায়র হাঁটতে হাঁটতে গেটের কাছে এগিয়ে এসে গেট খুলতে যাবে, তার আগেই কেউ একজন গেট খুলে হুড়মুড়িয়ে প্রবেশ করে বাড়ির ভেতরে। হুট করে প্রবেশ করায় দুজনের একজনও ঠিকমতো ঠাউর করতে পারেনি। অগত্যায় টাইম টেবিল মিলে যাওয়ায় আগন্তুক টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ল শাওরের কোলে। শায়রও সিনেমার হিরোদের মতোই দক্ষ হাতে ধরে ফেলল তাকে, ঠিক যেন বল নাচের সেই বিখ্যাত পোজ। আগন্তুকের বিস্ময়ে বড় বড় হয়ে যাওয়া মার্বেলের মতো চোখের দিকে তাকিয়ে যেন কবি বনে গেল সায়র। হুট করেই সুর ধরে বলে উঠল, এই কাকডাকা ভোরে পদ ফুলে আমার মনের অভয়ারণ্যে এসে ওষ্ঠাকে পড়ে গেলে, কে তুমি অবলা নারী? শায়রের কথায় বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল নীলিমা। তড়িঘড়ি করে পাগল লোকটার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে জামা কাপড় ঠিক করতে করতে নীলিমা বলল, কান খুলে শুনুন বদমাইশ পুরুষ, আমি মোটেও অবলা নারী নই। আর না, আমি পদ ভুলে কোথাও উস্টা খেয়েছি, বরঞ্চ আপনি এখানে খাম্বার মতো দাঁড়িয়েছিলেন। মহল্লায় নতুন মনে হচ্ছে, তাই নীলিমাকে চেনেন না। ইফটিজিং করতে আসবেন না? আব্বাজানকে বলে এমন কেলানি খাওয়াবো যে সারা জীবনের জন্য এই মহল্লার ঠিকানাই ভুলে যাবেন। গড়গড়িয়ে কথাগুলো শেষ করে একটা মুখ ঝামটি দিয়ে চলে গেল নীলিমা। সায়র ঠোঁট উল্টে ক্যাবলাকান্তের মতো বিড়বিড়িয়ে বলল, আশ্চর্য, বাঙালি মেয়েরা এত সেন্সিটিভ কেন? কি এমন বললাম? মেয়ে তো নয় যেন ধানি লঙ্কা, আব্বাজানের ভয় দেখায়। আজীব। এতক্ষণে কৃতিক আর অর্ণব এগিয়ে এসেছে গেটের কাছে। সায়রকে এভাবে একা একা কথা বলতে দেখে অর্ণব ওর কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলল, কিরে, ঠিক আছিস? সায়র ঠোঁট কামড়ে বলল,
দোস্ত মেয়েটাকে দেখেছিস? পুরাই রাখেনি। অর্ণব ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, যে কে ওরুতে আসক্ত আর আমার এলিতে আছে, তাই আমাদের মেয়ে দেখিও লাভ নেই দোস্ত। সায়র মাথা চুলকে শুকনো মুখে বলে, হ্যাঁ ঠিকই তো, তোমাদের বিয়ে বাসর সব শেষ আর আমি এখনো সিঙ্গেল। সায়রের কথার পাশে অর্ণব আবারও ভুল ধরে বলল। এবারও মিস্টেক, আমার বিয়ে হয়নি আর জেকের বাসর। সায়র চোখ ছোট ছোট করে কৃতিকের দিকে তাকিয়ে বলল, আমি ওকে বিশ্বাস করি না দোস্ত। ও যা অধৈর্য, সুযোগ পেলে গাড়ির মধ্যে বাসর সেরে ফেলতেও 2 মিনিট ভাববে না। সায়রের কথায় কৃতিক আচমকা বিষম খেল। কাশতে কাশতে বলল, আমাকে নিয়ে গবেষণাটা এবার বন্ধ করবি তোরা? কৃতিকের নাজেহাল অবস্থা দেখে সায়র অর্ণব ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে একই সুরে বলে উঠল। তুই কি আসলেই গাড়িতে? ওদের কথা বলার আর কোনরূপ ফুসরত না দিয়ে হনহনিয়ে গেটের বাইরে চলে গেল কৃতিক। কৃতিক চলে যেতেই সায়র আর অর্ণব একজন আরেকজনের দিকে তাকিয়ে আফসোসের সুরে বলল, হ্যাঁ, যে কে শালা সব কিছুতেই ফার্স্ট। কৃতিক গেট ছাড়িয়ে বাইরে বেরোতে দেখতে পেল একটা সাদা টয়োটাতে হেলান দিয়ে দাঁড়িয়ে কৃতিক কুঞ্জের দিকে উকি ঝুঁকি দিচ্ছে অমিত। একসাথে একই ভার্সিটিতে পড়ার সুবাদে প্রথম দেখাতেই অমিতকে চিনতে পারল। তাই সহসা এগিয়ে গিয়ে প্রশ্ন ছুড়ল কৃতিক। অমিত আরিয়ান রাইট? অমিত তড়িঘড়ি করে সোজা হয়ে দাঁড়িয়ে কৃতিকের দিকে হাত বাড়িয়ে বলল। চিনতে পেরেছো তাহলে? কৃতিক একটু ইতস্তত করে হাত মিলিয়ে বলল। তা আমার বাড়ির সামনে কি করছো? অমিত মৃদু হেসে বলল, তোমার বোনের জন্য ওয়েট করছিলাম। ও তো বাংলা একাডেমিতে যায় প্রতিদিন, তাই ভাবলাম আমি যেহেতু এই গলি দিয়ে যাচ্ছি ওকেও নিয়ে যাই। কৃতিক ভুরু কুঞ্চিত করে অবাক হয়ে বলল, আমার বোন মানে? কেন, আরোরা তোমার বোন না? ওর কথায় পেছন থেকে সায়র ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলে ওঠে। গেল? অমিত একটু ঝুঁকে মাথা কাত করে শুধালো। কি গেল? অমিতের কথায় চোয়াল শক্ত হয়ে এসেছে কৃতিকের। কোনো মতে হাত দুটো মুঠিবদ্ধ রেখে নিজেকে সংবরণ করে দাঁতে দাঁত চেপেও বলল, অরোরা আজকে যাবে না, শরীর ভালো নেই ওর, তুমি যেতে পারো। অমিত আর কি বা করবে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে গাড়ি নিয়ে তৎক্ষণাৎ প্রস্থান করে। অমিতের গাড়িটা সরে যাওয়ার সঙ্গে সঙ্গে কৃতিক কাউকে কল দিয়ে বলল, কৃতিক কুঞ্জের সীমানা ছাড়ানোর আগে সাদা টয়টার টায়ার বরাবর গুলি করে দাও, যাতে করে সারা জীবনের এই বাড়ির সামনে দাঁড়ানোর সাহস না পায়। এতক্ষণ যাবৎ সবকিছুই পিছনে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছিল সায়র আর অর্ণব। কৃতিকের শেষ কথাগুলো শুনে সায়র অর্ণবের কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, দোস্ত তোকে বলেছিলাম না, সকাল থেকে বাম চোখটা কেমন লাফাচ্ছে, দেখলি তো? অর্ণব চিবিয়ে চিবিয়ে বলল, তোর জীবনে নারী নামক প্যারার এন্ট্রি ঘটেছে, ওই জন্য লাফিয়েছি, এখানকার ঘটনার জন্য নয়। তাই ভুলভাল যুক্তি প্রদান করা বন্ধ কর, নয়তো জেকে বলে তোর অন্য চোখ লাফানোর ব্যবস্থা করছি আমি। সায়র বিস্ময়ে ভুরু কুঞ্চিত করে শুধালো, কি বলবি? বলবো তুই আবারও ওর নাম মুখে নিয়েছিস। কথাটা শেষ করেই কপট হাসিতে প্রসারিত হলো অর্ণবের ঠোঁট। ওদিকে সায়র অর্ণবের দিকে তাকিয়ে রাগে কটমটি উঠে বিড়বিড়ালো, শালা মির্জাফর। গোধূলি বিকেলে সূর্যের ঝাঁ ঝাঁ উত্তাপ কমে এসেছে কিছুটা। এখনো পর্যন্ত পায়ের তলার মাটি লোহার তাওয়ার মতোই তেতে আছে। চারিদিকে নিস্তব্ধ, দুপুরের ভাত ঘুমে বিভোর পুরো মহল্লা। শুনশান নীরবতার মাঝেই গলির মোড় থেকে ক্ষণে ক্ষণে ভেসে আসছে নেড়ি কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ। ভেজা টিস্যু দিয়ে কপালের অহর্নিশ ঘামটুকু মুছে মাত্রই কৃতিক কুঞ্জের কলিং বেলে হাত চালালো প্রত্যয়। আজ আর কোনো ফর্মাল পোশাকে নয়, মেরুন টি শার্ট আর ব্ল্যাক ডেনিমে হাজির হয়েছে সে। কাঁধে ল্যাপটপ ব্যাগ। বাংলাদেশে আসার দরুন আমেরিকার আবহাওয়ার সাথে মিলিয়ে ডাই করা হালকা বাদামি চুলগুলোতে রুক্ষতা স্পষ্ট দৃশ্যমান। চোখের চশমাটা আঙুল দিয়ে ঠেলে দরজার বাইরে দাঁড়িয়েই নিজের পছন্দের স্টাইলিশ চুলগুলোতে হাত বোলালো প্রত্যয়। অতঃপর অপেক্ষারত হলো সদর দরজা খোলার। এই উত্তপ্ত বিকেলে কিছুতেই কৃতিক কুঞ্জে আসার ইচ্ছে ছিল না প্রত্যয়ের, কিন্তু কৃতিকের জরুরি তলবে না আসার উপায় কি? কৃতিকের সিদ্ধান্ত এখন থেকে জেকে গ্রুপের বাংলাদেশি ব্রাঞ্চে নিয়মিত বসবে সে।
তাই কোম্পানির প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো নিয়েই এই ভর দুপুরে ছুটে আসা। কৃতিক মালিক মানুষ, সে চাইলেই 1000 দিন দায়িত্ব ফেলে রাখতে পারে, কিন্তু প্রত্যয়ের তো আর সেই সুযোগ নেই। পুরো কোম্পানির দায়িত্ব তার কাঁধে। বাংলাদেশ হোক কিংবা বিদেশ, অফিস তো তাকে নিয়মিতই করতে হয়। তার উপর কৃতিকের ব্যক্তিগত একটা সাইডও পুরোপুরি প্রত্যয়ের দেখভাল করতে হয়। সে হিসেবে প্রত্যয় ভীষণ ব্যস্ত একজন মানুষ। নিজের 1000 রকম দায়িত্বের কথা চিন্তা করতে করতে আবারও ভেজা টিস্যু দিয়ে কপাল মুছল প্রত্যয়। ঠিক তখনই ঝনাত করে খুলে গেল সদর দরজা। নিজের ভাবনা থেকে বেরিয়ে প্রত্যয় সামনে তাকাতেই দেখল কালো চুড়িদার পরিহিত অনুকে, যে এই মুহূর্তে প্রত্যয়কে দেখে চোখ দুটো রসগোল্লা বানিয়ে দাঁড়িয়ে আছে। অনুর চোখে চোখ পড়ার সঙ্গে সঙ্গে চোখ দুটো ছোট ছোট করে ফেলল প্রত্যয়। ধীর পায়ে সামনে এগোতে এগোতে ধারালো গলায় কথা ছুড়ল তৎক্ষণাৎ। তোমার না বিয়ে হয়ে গিয়েছে কোনো ভুড়িওয়ালা আড়তদারের সাথে, খুব বড় লোক, পুরান ঢাকার নাম করা ব্যবসায়ী, তোমায় অনেক ভালোবাসে, বাসর করাও শেষ, তাহলে এখানে কি করছো? প্রত্যয় রক্তিম চোখের দিকে তাকিয়ে ঢকাত করে শুষ্ক গিলে কয়েক কদম পিছিয়ে গেল অনু। অনুর পদচরণ অনুসরণ করে প্রত্যয় এগোতে এগোতে পুনরায় বলল, কোথায় সেই গোপধারী সুদর্শন পুরুষ? আমি একটু দেখি আমার অনুকে কে দিল এত সুখ। বিছানায় পারফরমেন্স কেমন ছিল সেটাও তো জানতে হয়। আমার জিনিসকে আমার আগে উপভোগ করেছে, ভুড়িওয়ালার লাক আছে বলতে হয়। আমার অপরিচিতা যে ভুড়িতে এত শান্তি খুঁজে পায় তা জানলে এত কষ্টে জিম করে বডি আর বানাতাম না, ট্রাস্ট মি। প্রত্যয়ের উল্টোপাল্টা কথা শুনে অনু মনে মনে বলল, রাগের চোটে ওনার মাথার তার ছিঁড়ে গিয়েছে, এক্ষুনি আইস ব্যাগ দিতে হবে। যেই ভাবা সেই কাজ। অনু ছুটে গিয়ে ফ্রিজ থেকে আইস ব্যাগটা এনে প্রত্যয়ের মাথার উপর রেখে দিল। ভো দৌড়। অনু ভয়ের চোটে গা ঢাকা দিতে চাইছে, ব্যাপারটা বুঝে আসতেই অনুর পিছন পিছন ছুট লাগলো প্রত্যয়। ওকে তাড়া করতে করতে চেঁচিয়ে প্রত্যয় বলল, অনুর বাচ্চা, তোমাকে আমি ছাড়বো না। আমাকে মিথ্যা বলা শাস্তি স্বরূপ মুখ সেলাই করে দেবো তোমার। তারপর তোমায় দেখিয়ে দেখে আন্টি মার্কা মহিলাদের সাথে ফ্লার্ট করব, তখন বুঝবে কেমন লাগে। ধান্দাবাজ মহিলা তারাও বলছি। কে শোনে কার কথা? অনু ছুটছে তো ছুটছেই। একতলা পেরিয়ে দোতলা, দোতলার করিডোর পেরিয়ে 3 তলা, তারপর সোজা ছাদ। প্রত্যয়ও দম্বার পাত্র নয়, এতগুলো মিথ্যে বলার শাস্তি আজ অনুকে দিয়েই ছাড়বেও। তাই তো অনুর পিছনে ছুটতে ছুটতে ছাদে চলে আসা। দৌড়ে ছাদের শেষ মাথায় এসে অকস্মাৎ থেমে গেল অনুর পা। কোনো মতে পাঁচিলে হাত দিয়ে নিজেকে সামলে ঘাড় ঘুরিয়ে পিছনে চাইল অনু। দেখলো ওর থেকে কয়েক সেন্টিমিটার দূরত্বে দাঁড়িয়ে হাঁটুতে হাত ভর করে হাঁপাচ্ছে প্রত্যয়। কয়েক সেকেন্ড হাঁপিয়ে নিজেকে একটু ঠিকঠাক করে অনুর দিকে তাকিয়ে রাগে গজগজিয়ে উঠে প্রত্যয় বলল, স্কুলে কি দৌড়ের কম্পিটিশন করতে নাকি? বাপ রে বাপ। অনু মুখ কাচুমাচু করে বলল, আপনি কেন তাড়া করছেন আমাকে? ওই জন্যই তো দৌড়ালাম। প্রত্যয় দ্রুত পায়ে এগিয়ে এসে অনুর মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল, শাস্তি দেবো বলে তোমার সাহস কি করে হয় আমাকে এতগুলো মিথ্যা কথা বলার? তোমার কি মনে হয় তুমি বলেছো আর আমি তোমার কথা বিশ্বাস করে বসে আছি? স্টুপিড মেয়ে। সবসময় প্রশ্রয় দিয়েছি, কথার প্রাধান্য দিয়েছি, তাই বলে যা খুশি তাই বলবে? আমার ইমোশন নিয়ে খেলবে? স্পিক আপ! অনুর কাঁধ ঝাঁকিয়ে চেঁচিয়ে উঠল প্রত্যয়। প্রত্যয় প্রচণ্ড রেগে আছে। চোখ দেখে মনে হচ্ছে এক্ষুনি অনুকে চোখ দিয়েই ভস্য করে দেবে এই ভদ্র সভ্য ঠান্ডা মেজাজের ছেলেটা। তার উপর মিথ্যে বলার দরুন অনুকে দোষারোপ করছে বারবার। তাই এই মুহূর্তে ভয়ে কুঁকড়ে গিয়ে নীরবে চোখের জল ফেলছে অনু। প্রত্যয় কান্নারত অনুর দিকে তাকিয়ে রাগে ফোঁসফোঁস করতে করতে বলল, তোমাকে আমি ম্যাচিওর ভাবতাম অনু। সবসময় বিশ্বাস ছিল তুমি এই সবকিছু ম্যাচুরিটি দিয়ে হ্যান্ডেল করবে, আমাদের সম্পর্কটাকেও। কিন্তু না, একটুখানি সাময়িক টানা পড়ে তুমি আমাকে জাস্ট 1-2-তে দূরে সরিয়ে দিলে। ইনিয়ে বিনে নিজের মিথ্যে বিয়ের কাহিনী শোনালে, তারপর বললে আমাকে ভুলে যান। হাউ সিলি! এটা কি বাংলা সিনেমায় পেয়েছো? অনু ফোপাতে ফোপাতে সামান্য গলা উঁচিয়ে বলে, আসলে পরিস্থিতি। ফাক ইওর পরিস্থিতি। ভালো কিভাবে বাসতে হয় নিজের বোনকে দেখে শেখো। কৃতিক ভাই এসেছে, শব্দে কথা বলা তো দূরে থাক, অভিমানে ফিরেও তাকাচ্ছে না ওর দিকে, তবুও চুপচাপ সহ্য করছে মেয়েটা। কেন জানো? কারণ ও সত্যিকারে ভালোবেসেছে। সত্যিকারের ভালোবাসায় পরিস্থিতির দোহাই দেওয়াটা একটা অজুহাত মাত্র। ভালোবাসায় যতটা সুখ ঠিক ততটাই যন্ত্রণা। এই মাত্রাতিরিক্ত সুখ আর মাত্রাতিরিক্ত যন্ত্রণা দুটোকে সয়ে নিতে পারলে তবেই না তুমি সত্যিকারে ভালোবেসেছো। কিন্তু আফসোস, তুমি এসবের কিছুই জানো না, কিছুই বোঝো না। শুধু একটু আবেগের বশে বলে দিয়েছো সারা জীবন আমার সাথে থাকবে। আরে একসাথে থাকাটা কি এতই সোজা? ফাক ইওর ম্যাচুরিটি। রেগে মেগে কথা শেষ করে হনহনিয়ে পিছু হাঁটে প্রত্যয়। সঙ্গে সঙ্গে পেছন থেকে ছুটে এসে
ওকে শক্ত করে জাপটে ধরল অনু। অনুর কান্নারত তীব্র শরীরের ঝাঁকুনি পুরোপুরি অনুভব করতে পারছে প্রত্যয়। বৈশাখী বিকেলের উত্তাপের মাঝেও তৎক্ষণাৎ একটা নরম ভেজা অনুভূতিতে ছেয়ে গেল প্রত্যয়ের হৃদয় মন। এভাবে কিছুটা সময় অতিবাহিত হলে চোখ দুটো খিচে বন্ধ রেখে নিজেকে কিছুটা সামলে নিয়ে নরম স্বরে প্রত্যয় বলে, সরি অনু, মাথা ঠিক ছিল না, তাই তোমাকে একটু বেশি বকে ফেলেছি, কেঁদো না। অনু প্রত্যয়ের পিঠে হাত এলিয়ে দিয়ে এদিক ওদিক না সূচক মাথা নাড়িয়ে বলল, আমি সরি, খুব সরি। কোনো কিছু ভাবনা চিন্তা না করে, আপনার সাথে নিজের সমস্যা শেয়ার না করে, এগুলো এভাবে এত মিথ্যে কথা বলে আপনাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য অজুহাত তৈরি করা আমার মোটেই ঠিক হয়নি। আমাকে কি ক্ষমা করা যায় না? শুধু একবার প্লিজ। যেখানে তুমি আমার কাছে অপরাধী নও, সেখানে ক্ষমা করার প্রশ্ন আসছে কোথা থেকে অপরিচিতা? অনু এবার চোখ তুলে তাকায় প্রত্যয়ের পানে, বোঝার চেষ্টা করে ওর কথার সারমর্ম। প্রত্যয় ঘুরে দাঁড়িয়ে অনুর চোখ মুছিয়ে দেয়, অতপর হিস হিসিয়ে শুধায়, ক্যান ইউ ফিল ইট ডিয়ার? অনু হেসকি টেনে বলে, কি ফিল করব? প্রত্যয় একই সুরে বলে, মাই লাভ, ইউ ফল ইন লাভ উইথ মি হার্ডলি, শেমলেসলি, ডেসপারেটলি অ্যান্ড আনকনসিয়াসলি। প্রত্যয়ের কথায় অনুর লজ্জায় মিয়ে যায়। লতানো তরুর ন্যায় মাথাটা নুয়ে ফেলে তৎক্ষণাৎ। প্রত্যয় অনুর চিবুকে হাত দিয়ে মাথাটা একটু তুলে বলে, আর যদি কখনো কিছু লুকিয়েছো, তাহলে সত্যি সত্যি তোমাকে আর ক্ষমা করবো না আমি। অনু হেসকি তুলতে তুলতে না সূচক মাথা নাড়ালে প্রত্যয় ওকে দুহাতে বাহুডোরে আগলে ধরে তপ্ত গমগমে চমৎকার আওয়াজে বলে, আমি তোমার হৃদয়ের গোপন থেকে গোপনীয় কথাটাও জানতে চাই অনু। হতে চাই তোমার সুখের সন্ধি আর দুঃখের পিছুটান। আমার নীড়ে তুমি সর্বক্ষণ ভালোবাসায় অম্লান। বুড়িগঙ্গা পাড়ের নাতিশীতোষ্ণ বাতাসের সাথে সাথে তখনও ভেসে আসছিল বেসুরো দুটো গানের লাইন। আমার বেঁচে থাকার প্রার্থনাতে বৃদ্ধ হতে চাই তোমার সাথে, অনেক খুঁজে তোমায় নিলাম চিনে ভালোবাসার এই দিনে। আলিশান মহলের সবচেয়ে সুন্দর আকর্ষণীয় আর বড় ঘরটায় থাকেন আজমেরি শেখ। এটা মূলত কৃতিকের বাবা জামশেদ জায়ানের ঘর ছিল। স্বামীর সূত্রেই এই ঘরের উত্তরাধিকারী এখন তিনি। আপাতত এই ঘরের কর্নারে যে দামি মখমলের ডিভানগুলো রয়েছে তাতেই মুখোমুখি হয়ে বসে আছে আজমেরি শেখ আর জায়ান কৃতিক। কৃতিক সেই তখন থেকে বসে বসে পায়ের ওপর পা রেখে দোলাচ্ছে, দু আঙুল দিয়ে বারবার ঘষে যাচ্ছে নিজের কপাল। মূর্তিমান কৃতিকের দিকেই তীক্ষ্ণ চোখে তাকিয়েছেন আজমেরি। কৃতিক দেশে আসার পরে এটাই তাদের প্রথম সাক্ষাৎ। কৃতিক কি বলতে এসেছে কিংবা কি বলবে সেসবের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা না করে নিজেই গভীর গলায় প্রশ্ন ছুড়লেন আজমেরি শেখ, এই ঘরে কেন এসেছো, কি চাই? কৃতিক নিজের বন্ধ চোখজোড়া অকস্মাৎ খুলে ফেলল, অতপর শান্ত মসৃণ গলায় বলল, কি চাই সেটা আপনি ভালো করেই জানেন, তাহলে কেন করলেন এটা? কোন সাহসে ওরুকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে এলেন? ওরু ছাড়া পুরো দুনিয়াতে এখন আর আমার কেউই নেই, আপনি সেটা ভালোভাবে জানতেন। তবু আমায় দ্বিতীয়বার একাকিত্বের যন্ত্রণায় ভোগালেন কেন? অ্যান্সার মি। আজমেরি থমথমে গলায় বললেন, ভদ্রভাবে কথা বলো, আমি তোমার গুরুজন হই। কৃতিক এক পা অন্য পায়ের উপর তুলে ডিভানে গা ছড়িয়ে বসে বলল, হ্যাঁ তেমন বটে, শাশুড়ি মা বলে কথা। আমি কারোর শাশুড়ি নই। কৃতিক একটু তাচ্ছিল্য করে হেসে বলল, আপনি মানেন বা না মানেন, ওরু আমার। আপনি ভালো করে জানতেন ইউএসএ টু বিডি কেন, পৃথিবীর মধ্যে যে কোনো গর্তে গিয়ে লুকালেও ওরুকে আমি ঠিকই খুঁজে বের করতাম, শুধু টাইম ওয়েস্ট করলেন। আজমেরি শেখ দমে যাওয়ার পাত্রী নন, যথেষ্ট সুকৌশলী মহিলা তিনি। তাই এবার চোয়াল শক্ত করে কৃতিকের চোখে চোখ রেখে আজমেরি বললেন, আমি যা করেছি তোমার আর আরোর মান সম্মান বাঁচানোর জন্যই করেছি। একবার ভেবে দেখেছো, এই বাড়ির একমাত্র ছোট সাহেব তার সৎ বোনকে বিয়ে করেছে। এই কথা জানাজানি হলে তোমার পরিবারের এত বছরের ঐতিহ্য, নামধাম, আভিজাত্য কোথায় গিয়ে দাঁড়াবে? সমাজের মানুষ তোমার চরিত্রে আঙ্গুল তুলবে, সেই সাথে আমার ওইটুকুনি মেয়ের দিকেও। আজমেরি শেখের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সামনের টি টেবিলে পাঞ্চ মেরে গর্জে উঠল কৃতিক, I don't care about this fucking সমাজ। আমার আত্মা যাকে চেয়েছে আমি তাকেই বিয়ে করেছি, তাকেই ভালোবেসেছি, আর তার সাথে বেড শেয়ার করেছে।
দেখি কোন সমাজের সাহস আছে আমার অরুকে কটাক্ষ করার। যে সমাজ অরুর কিংবা আমার ফিলিংসের দিকে আঙুল তুলবে সে সমাজের নিয়ম ভেঙে দেব আমি। তাতে যদি আমি জায়ানকৃতিক শেষ হয়ে যাই তবে তাই হব, তবুও অরুকে আমি এই জন্মে ছাড়ছি না। আজমেরি শেখের মুখের উপরে এক নাগাড়ে অনেকগুলো কথা ছুড়ে মেরে গটগটিয়ে বেরিয়ে যায় কৃতিক।